গুরু আমি একটু আমার ছোটবেলা থেকে কিছু একটা বলুন। আমি ছোটবেলা থেকে একটু দুষ্টু টাইপের ছিলাম। আচ্ছা। তো আমি ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করছি জেনারেলে প্রথম অর্ধে। আচ্ছা। পরপর 5 শেষ, তখন আমার আব্বু বলল যে আমি আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবো, মাদ্রাসাতে পড়াবো। তো আমি আমাদের পাশের 2 গ্রাম পরে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাতে আমাকে ভর্তি করলো। আচ্ছা। ভর্তি করার পর আমি ওইখানে 2 বছর মতো পড়লাম। মক্তবখানা শেষ করে আমি জামাতখানায় গেলাম। তাই প্রথমত জামাতখানা শেষ করলাম, করার পরে ফার্সিখানা উঠলাম। ওঠার পরে আমার আর ভালো লাগে না মাদ্রাসায় যাইতে, যে কোনো কারণে ভালো লাগে না। তো আমিও তখন মনের ভিতরে একটা ইয়ে লাগে যে আমার বন্ধুরা সব হাই স্কুলে লেখাপড়া করে, তো এরা কত সুন্দর চলাফেরা করে, ঘোরাফেরা করে, আমি কেন পারি না? মানে আমার ভিতরে একটা ইয়ে কাজ করলো। তো বাড়িতে আসলে ফালাই, আম্মা বলে যে মাদ্রাসায় যাও, প্রতি বৃহস্পতিবারে আসি, শুক্রবার একদিন থেকে শনিবারে আবার চলে যেতে হয় সকালবেলা। দুপুরে আর কি ক্লাস ধরতে হয়। তো এখানে যাওয়ার মানে যাই, বাড়িতে আসি, পালাই, আবার মেরে ধরে পাঠাই, এরকম ভাবে আর কি টোটাল 6 মাস মতো আবার কেটে যায়। যার পরে অ্যাকচুয়ালি আমি মাদ্রাসায় যা বন্ধ করে দিই, আমি আর আমাকে খুঁজে পাই না। ওই সকালে যখন বললে আম্মা বিকালে যাবো, বিকালে আসলে বলে যে কালকে যাব, এই করে পালানোর চেষ্টা করি। তো আমি আর মাদ্রাসায় যাই না, এরকম বছরের মাঝামাঝি। তো তখন আমাকে বলে, পরে আমার মেজো কাকু বলে যে আচ্ছা, ও যখন যাইতে চায় না, পড়ে না, তো লেখাপড়া সব স্টপ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, তোমরা এক কাজ করো, ওকে ও যেইখানে যাইতে চাই ওরা সেইখানে পাঠাও। পরে আমার ওই মেজো কাকুর ছেলে আর কি দাখিল মাদ্রাসায় পড়তো। তাও বলে যে যখন মাদ্রাসায় পড়ছে, আরবি কিছু একটা জানে, মোটামুটি পারে, তো ওকে দাখিল মাদ্রাসায় ভর্তি করা হোক। তো তখন আমাকে বললো যে তোরে দাখিল মাদ্রাসায় ভর্তি করা হবে, আমি নিজে পড়ি, তো তুই এখানে চল। আমি বললাম যে আচ্ছা, যেটা ভালো হয় সেটা করেন, তবে আমি কমিও মাদ্রাসায় পড়বো না। তো এখানে বাংলা ইংরেজি আছে, আমি এখানে যাবো। তো তখন আমাকে নিয়ে ক্লাস 6-এ ভর্তি করা হলো। তো আমি একটু দাবি করছিলাম যে আমি 2 বছর গ্যাপ গেছে, আমি ন্যূনতম 7-এ ভর্তি হই, 6-এ ভর্তি হবো। তা বললো যে না, তুমি 5 থেকে যখন পড়ছো তেমন একটা ইয়ে নেই, তুমি 6-এ ভর্তি হবো। তো আমার জানুয়ারির দিকে ভর্তি করে দিল। দিয়ে আমি মোটামুটি স্কুলে যাই, মানে মাদ্রাসায় যাই আসি, এরকম ভাবেই লেখাপড়া আমি এসএসসি পাস করে গেলাম। করে যাওয়ার পরে মাদ্রাসা থেকে এসএসসি পাস করছি। করে যাওয়ার পরে আমাকে মানে সরকারি কলেজে ভর্তি করবে বললো। আমি বললাম সরকারি কলেজে হবো না, আমি একটু ইংলিশে দুর্বল আছি, তো আমি বিএম কলেজে ভর্তি হই, বিএম শাখায় ভর্তি হই। পরে এর আগে বিএম কলেজ স্যারেরা আসছে আমাদের বাড়িতে, মানে যারা যারা গ্রামে পাস করছে ওদের সবার বাড়ি থেকে আর কি আসছে যে আমাদের এখানে ভর্তি হবো, বুঝাইছে এটা সেটা। পরে ওইখানে যাই ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর প্রথম কয়দিন যাওয়ার পরে আর ভালো লাগে না কলেজে যাইতে। মানে কলেজে গেছি একটু ইয়ে হয়ে গেছি, উড়ু উড়ু মন, পোলাপানের সাথে চলাফেরা, বাড়ি সঠিকভাবে যাওয়া হয় না, বাড়ি যাই রাতের 12টা-1টার দিকে, এরকম একটু ঘোরাফেরা শুরু হয়ে গেছে। হয়ে যাওয়ার পর পরে আমার আব্বু আবার চাকরি করে ঢাকাতে থাকে, আকিজ গ্রুপে চাকরি করতো, এখনো করে। তো আম্মু বলে যে ও তো কলেজে যাইতে চায় না, ও পোলাপানের সাথে আড্ডা দেয়, এলাকার অবস্থা ভালো না, গ্রামের এসে লোকজন গ্যাঞ্জাম গুঞ্জাম করে, তো ছেলে যত খারাপ হয়ে যাচ্ছে, কলেজে ভর্তি হওয়ার পরে হয় ওকে কোথাও রেখে লেখাপড়া করো, নাহলে আপনি আপনার কাছে নিয়ে যান। তবে তখন আব্বু বললো যে তাহলে কি করা, দেখি আমি ওর সাথে কথা বলে দেখি। পরে আব্বু আমার সাথে কথা বললো যে তুমি ক্লাস করা লাগবে না, আমি এখানে ঢাকায় নিয়ে এসে তোমাকে প্রাইভেট পড়াবো, তুমি আমার কাছে থাকো। আর যদি না থাকো, আমার কথা না শোনো, তোমাকে আমি কোনো খরচপাতি কিচ্ছু দিব না। তখন আমি ভাবলাম যে যদি খরচপাতি না দেয় চলবো কেমনে, ছাত্র বয়সে এটা সবচেয়ে বড় হুমকি। হ্যাঁ। তো আর আমারও শখ, আমি ঢাকায় আসি নাই কখনো, ঢাকায় যাবো, আব্বুর কাছে থাকবো। তো চলে আসলাম ঢাকায়, আব্বু ঠিকানা দিল, সেই ঠিকানা মোতাবেক চলে আসলাম। আসার পর ওইখানে আসি, পরে ওই অফিসের যে বড় বড় স্যার, একটা হেড অফিস ছিল আকিজ গ্রুপের পান্থপথে। তো ওইখানে বললো আব্বুরে যে এটাকে, আব্বু বললো যে আমার ছেলে আনছেন। পরে বললো যে আসছে, তাহলে ও কি করবে, তুমি তো অল্প কিছু বেতন পাও, এতে দিয়ে তো দুজন চলতে পারবে না, বাড়িও পাঠাইতে পারবে না, তো ও যখন আসছে ওকে একটা কাজে লাগাই দেবো।
হুম, মনির নাম করে একটা স্যার ছিল, মনির স্যার এই কথাটা বললো। তা তখন আব্বু বললো যে স্যার যেটা ভালো সেটা করেন, হুম, যদি মনে করেন যে ওর একটা কাজ দিব তাহলে একটা কাজ দেন। তো আমাকে জেগে নিয়ে কিছু কথা মতো শোনার পরে বললো যে তুমি কি পারবা দোকানে ডিউটি করতে? আমি বললাম, হ্যাঁ পারবো। পরে আমাকে একটা দুধের দোকানে, ওই বসুন্ধরা মার্কেটের সাথে একটা দোকান ছিল, আচ্ছা। দুধের দোকান, হুম, ওইখানে আর কি দেয়, বসাই আচ্ছা। ওই দোকানে। হুম, এভাবে কিছুদিন দোকান, মানে 2 মাস মতো আর কি কাজ আমি করছেন। কাজ করছি। হুম। করার পরে আর ভালো লাগে না, এত ভালো লাগে না কেন আপনার? এমনিতেই মনটা উড়ু উড়ু মন, আমার আর ভালো লাগে না। পরে আমি বলি যে আমার লেখাপড়া সমস্যা আছে, আমি আর এরকম বদমাইশি এখন করবো না। ভালো লাগছে তো কথা বলতে? জি না 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 এখনো ভালো লাগছে না কথা বলতে? না, কথা বলতে ভালো লাগছে। নাই, ভালো লাগছে আপনার লেখাপড়া ভালো লাগে না, চাকরি ভালো লাগে না, স্টুডিও তো গুরু আর ভালো লাগছে না, আমি যাই। আচ্ছা বলেন। তখন আব্বুরে বোঝাই বললাম যে আমি যদি কলেজে না যাইতে পারি তাহলে তো আমি পাশ করতে পারবো না। তো আমাদের বিএম শাখাতে আবার সেমিস্টার বাই সেমিস্টার বোর্ডে পরীক্ষা দেওয়া লাগে। আচ্ছা। তো আমার সামনে পরীক্ষা চলে আসলো। তো আব্বুরে বোঝাই বললাম যে আমি আসলে বাড়িতে থাকবো না, আমি যে যদি টাকা পয়সা দেন আমি মেসে থাকবো, তাই লেখাপড়া যা করি, ইন্টার পড়া যা করি, পরে প্রয়োজনে চাকরি বাকরি করবো। পরে আব্বু বললো যে তুমি যদি লেখাপড়া করো সঠিকভাবে, আমিও তো চাই, তুমি আমার বড় ছেলে, আমিও চাই যে তুমি লেখাপড়া করো। তখন চলে আসলাম বাড়িতে। আসার পরে চাস্তো ভাইয়া যে আর একটা বোনাই যে, ও মাগুরাতে একটা কলেজের সাথে একটা ম্যাচ আছে, ওই ম্যাচে আমার উঠিয়ে দিল। দিয়ে ওইখানে আছি, মোটামুটি ভালোই আছি। বাড়িতে যাই, শহরের থেকে বাড়িটা বেশি দূরে না, 5 কিলো হবে আমাদের গ্রামের বাড়ি। তো ওইখানে যাই, মাঝে সাথে যাই, এলাকার পোলাপান তো আছে আগে যাদের সাথে চলাফেরা করতাম, বেড়াইতাম, ওই মনে করেন 15 দিন 20 দিন 1 মাস এরকম পরপর যাই। যাওয়ার পর ওদের সাথে দেখা হইলে তো আড্ডা দিতে মন চাই সবাইকে। তো হঠাৎ একদিন বিকালবেলি আমাদের গ্রামের সাইডে একটা গাব গাছ আছে। কি গাছ? ডাব না গাব? গাব গাছ। আচ্ছা, গাব গাছ। অনেক বড় একটা গাব গাছ আছে। তো ওইখানে আমরা, মানে গ্রাম তো, লোকজন গ্রামগঞ্জে তো কাজ করে সারাদিন, আর বিকাল হইলে বাজারে দোকানে কিছু দোকানপাট আছে, ওইখানে আড্ডা দেয়। মনে করেন আমাদের বাপ চাচারাও থাকে, তো আমরা ছেলেরা তো আর ওইখানে যে তাদের সাথে বসে করতে পারি না। তো আমরা পোলাপান, স্কুল মাঠ আছে, স্কুল মাঠে যাদের খেলাধুলা করার ভালো লাগে তারা ওইটা খেলে করে, আর আমরা সাইডে চলে যাই আড্ডা দিতে। তো ওইখানে গেছি, যাওয়ার পর হুট করে আমি বলতেছি আমার এক ভাতিজার কাছে, মানে আমরা 5-6 জন, কেই ভাই আছে, ভাই ওই সম্পর্কে কেই ভাতিজা হয়। তো ওদের বলতেছি যে তোদের কেউ কাছে কি কোনো নাম্বার আছে? তারা বলছে নাম্বার? কিরকম নাম্বার? কোনো মেয়ে মানুষের নাম্বার আছে কিনা, তোদের কোনো বান্ধবীর নাম্বার টাম্বার আছে কিনা। আচ্ছা। তা বলছি কি হবে? আমি জাস্ট কথা বলতাম, মানে কি এমনি মনে হলো? এমনি মনে হুট করে, মানে কি ফাজলামি আর কি। আচ্ছা, একটু টাইম পাস করবেন। জি। তো তখন একটা ভাতিজা বললো যে আমার কাছে একটা নাম্বার আছে, তো নাম্বারটা তো দেয়া যাবে না। তাই দেয়া যাবে না তা বললি কেন? দেয়াই না যাবে তাহলে আমাকে বলে লাভ কি? বলতি যে নাই, সবাই যখন চুপ করে আছে তুইও চুপ করে থাকতি। তা ও বলে যে নাম্বারটা আমি দিতে পারি, তো তুই আমার কথা বলবি না। তাই আমি বললাম তোর কথা তো বলতে থাক, আমি আমার কথা বলবো না, এবং কি আমার বাড়ির কথাও বলবো না কখনো। আচ্ছা। তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো ও আমাকে বললো যে মেয়েটা আমার সাথে পড়ে, আমাদের স্কুলেই পড়ে। আচ্ছা, এটা কত বছর আগেকার ঘটনা? এটা 2012 সালে। 12 সাল, মানে 6 বছর আগে। জি। তো তখন আমি নাম্বারটা ওদের কাছ থেকে নিয়ে রেখে দিলাম। আচ্ছা। রেখে দিয়ে আমি যখন বাসায় আসছি, আসার পরে আমাদের বাড়ির পাশে একটা বিল আছে আর কি, ফাঁকা মাঠ, ওই মাঠের সাইডে যে আমি ফোন দিছি। আচ্ছা। ফোন দেওয়ার পরে ফোন রিসিভ করছে, দিয়ে আমি বলছি কে বলছো? তা নাম বলছে যে আমি অমুক বলছি। আমি বলছি কেমন আছো, কি বৃত্তান্ত? বলছে আপনি কে? আপনার তো চিনি না, আপনি কেন ফোন দিয়েছেন? আপনার বাসা কোথায়? তো যখন বলছে আপনার বাসা কোথায়, তখন আমি বলছি যে আমার বাসা আমাদের মাগুরার আর একটা সাইড মোহাম্মদপুর নাম করে আছে, আমি ওইখানের কথা বলছি যে আমার বাসা মোহাম্মদপুরে। তো ও তখন আমাকে বলছে যে মাগুরা তো মোহাম্মদপুর আছে। হ্যাঁ। আচ্ছা। তখন বলছে যে মোহাম্মদপুরে বাসা, তো আপনি আমার নাম্বারটা কিভাবে পেলেন? আর আমি তো মোহাম্মদপুরের কাউকে চিনি না। তো
তো তখন আমি বললাম যে আমার এক ফ্রেন্ডের কাছ থেকে নিছি। হুম, তা কয় তাহলে ফ্রেন্ডের নামটা কি বলেন। তো আমি বললাম যে সময় হলে এমনি বুঝতে পারবা। হুম, কয় না, যদি আপনি নাম না বলেন তাহলে আপনার সাথে কথা বলবো না। হুম, আমি বলছি না, এখন তো নামটা বলা যাবে না, হুম, আমি কিছুদিন কথা বলি, হুম, বলার পরে নামটা বলবো। হুম, তো ও কাপড় আমার সাথে রাগবাগ করে না, আপনি ফোন দিয়েন না, আপনি বললেন না, আপনার পরিচয় দিলেন না সঠিকভাবে, আমি আপনার সাথে কথা বলবো না। কই ফোনটা কেটে তখন দিছে। কয়টা বাজে? ওইটা সন্ধ্যাবেলা, একদম সন্ধ্যাবেলা। আচ্ছা, ঠিক আছে। হুম, সন্ধ্যাবেলা। আর সবচেয়ে বড় কথা আমি একটা বললাম কি, যে ওই ফোনটা ওর না, ফোনটা হলো ওর আম্মার ফোন। আর ও আচ্ছা। সন্ধ্যাবেলায় ওর কাছে, ও যখন নাম্বারটা দিছিল, দেওয়ার পর আমার বলছে ফোন দিলে সন্ধ্যাবেলায় ফোন দিস। আচ্ছা, কারণ সন্ধ্যার সময় নাম্বারটা তার কাছে থাকে। হ্যাঁ, সন্ধ্যাবেলায় থাকে বলতে ওর আম্মা যখন রান্না করে আচ্ছা, তখন ফোন যাবো কিনে গান মান শোনে, আচ্ছা, আচ্ছা, ফ্রেন্ডের সাথে কথা বলতে বলে। হুম, তো প্রথম দিন চলে গেল। হুম, দ্বিতীয় দিনে আমি আবার ওই একই টাইমে ফোন দিছি। হুম, দেওয়ার পরে ও তখন যেতে গেছে যে আপনি আবারও ফোন দিছেন, আজকে কেন ফোন দিছেন, কি জন্য ফোন দিছেন। হুম, তখন আমি ওকে বলছি যে একটা ছেলে একটা মেয়ে মানুষের কাছে কি জন্য ফোন দেয় এটা বুঝেন না। হুম, তাও বলছে না, আমি বুঝি না, আর আমারও তো বোঝারও কোনো দরকার নাই। তাই আমি বলছি কেন তুমি এরকম ভাবে চিল্লাপাল্লা করো, আমি তো মানুষ, কথা না বলে বোঝায় আমাকে বললে তো আমি হুম, চুপ থাকতে পারি। হুম, তো কেন আমাকে এরকম ভাবে কথা বলতেছে কেন। কই আপনার কি বলবো, আপনার তো প্রথম দিনই গতকালকে আমি বলে দিলাম যে ইয়ে হবে না, আপনি ফোন দিয়েন না। হুম, তা আজকে আবার কি জন্য ফোন দিছেন। কই ফোনটা কেটে দিছে। পরে আমি আবার 2-3 বার দিছি, ফোনটা রিসিভ করে নাই। হুম। ওই দিনকের মতো চলে গেল। আমি পরের দিন আবার ওই একই টাইমে ফোন দিছি, পরপর 3 দিন। পরপর 3 দিন। দেওয়ার পরে ও বলছে আপনি আজকেও ফোন দিছেন, কি জন্য দিছেন। তা আমি বললাম যে আমি তো গতকালকে বলছি যে কি জন্য দিছি তোমার। আমি তখন বলছি যে তোমাকে আমার ভালো লাগছে, তোমার কথা যা ভালো, কয় আপনি আমাকে দেখছেন। তখন আমি মিথ্যা কথা বলছি যে হ্যাঁ দেখছি, না দেখলে কি বলছি কথা নাকি, বলছি। কথা বলছি নাকি। হুম, তা তখন যখন বলছি যে আমি দেখছি, তখন ও একটু নরম খাটছে। আচ্ছা, ও বলছে যে আপনি কিভাবে দেখছেন, কোথা থেকে দেখছেন, আর আপনি তখন বলছে যে আমি আসলে কথা বলবো আপনার সাথে, সমস্যা নাই, তবে আপনার সত্যিকারের পরিচয় দেন। হুম, তো তখন আমার মনে, ও যখন ওই কথা যে বলছে যে আমি কথা বলবো নিয়মিতভাবে, আপনার সত্যিকারের কথা, তখন আমার ইয়ে হয়েছে, যদি কথা বলে তাহলে তো ভালো, হুম, আর আমার পরিচয়টা গোপন করার কোনো দরকার নাই, যা হয় হবে। আবার নেক্সট তো কোনো ঝামেলাও হইতে পারে, এটাও মানে ভিতরে মাথায় কাজ করলো, কাজ করলো। হুম, তখন আমি বললাম আমার সাথে কথা দেন, মানে কথা দাও, যদি ইয়ে করো ওই নিয়মিতভাবে কথা বলো আমার সাথে, তাহলে আমি আমার পরিচয়টা দিব, আর ফোন নাম্বার কে দেছে তাও তো বলবো। তাও বলবো। হুম, তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। আমি চেষ্টা না, সঠিকভাবে বলতে হবে। হুম, তো বলছে আচ্ছা ঠিক আছে বলো। তখন আমি আমার গ্রামের নামটা বললাম। ওদের গ্রাম আর আমাদের গ্রাম একদমই পাশাপাশি। আচ্ছা, এমনকি ওদের বাড়ির থেকে আমাদের বাড়ি যদি হেঁটে যায় সর্বোচ্চ 30-35 মিনিট লাগবে। আচ্ছা, তো তখন আমার গ্রামের নামটা বলার পরে ও ফুল চেতে গেছে, হুম। ফায়ার। ও চেতে গেছে। হ্যাঁ, চেতে গেছে। আচ্ছা, বলছে যে না, এটা সম্ভব না, যদি আপনার আগের ঠিকানা যদি ঠিক থাকতো তো একটা chance আমি ছিল। আপনার সাথে কথা বলার চেষ্টা করতাম। হ্যাঁ। আপনি যেই গ্রামের নাম বলছেন ওই গ্রামের কোনো লোককেই আমার পছন্দ হয় না, এবং ওদেরকে আমি দেখতে পারি না। আমি কেন, আচ্ছা। এই গ্রামের লোক কি করছে, হ্যাঁ। কয় ওই গ্রামের পোলাপান ভালো না, আচ্ছা, ওরা হলো শয়তান, হুম, এরকম ভাবে বলতেছে। পরে আমি মনে মনে বললাম কি যে গ্রামের নাম যা বললে কি আবার ধরা খেয়ে গেলাম নাকি, যদিও একটু কথা বলার চান্স ছিল, তো আজকে সেটাও হারালাম। হ্যাঁ, বলে চলে ফোনটা কেটে দিছে। তা আমি আর ফোন দিইনি। হুম, পরে 2 দিন চলে গেছে। হুম, 2 দিন পরে আবার রোজা শুরু, প্রথম রোজা। আচ্ছা, তো ওই দিন আমি আবার সেরি খাওয়ার সময় দিছি, যে সবাই তো এই টাইমে সেরি খাই, হুম, দেখি ফোন দিন। তখন আমি মেসে, আচ্ছা, বাড়ির থেকে মেসে চলে গেছি। হ্যাঁ, তো ফোন সেরি খাওয়া শেষ, আমরা সবাই মেসে রান্না করছে, বুয়া এসে রান্না করছে, খাওয়া যাওয়া শেষে ফোন দিছি আচ্ছা, ওই ভোর রাতে। ওই ভোর রাতে সেরি খেয়ে। ফোন দেওয়ার পরে ফোনটা ওর আম্মু ধরছে। হুম, আমি সালাম টালাম দিছি, দিয়ে বলছে, ওর আম্মু বলতেছে যে কি তুমি এরকম ফোন দাও কেন বাবা, ও তো আমাকে বলছে যে আমাকে আচ্ছা। একটা ছেলে ডিস্টার্ব করে, আচ্ছা, এরকম তোমার ফোনে ফোন দেয়, আমি নিষেধ করছি, ফোন দিয়ে না। আরও আমার অলরেডি বাড়ির কথা বলে দিয়েছে, হুম, যে অমুক জায়গায় বাড়ি। হুম, হুম, তো তখন বলছে আমি তোমার আব্বুরে হয়তো বা চিনি, পাশাপাশি বাড়ি তো, আর গ্রামে সবাই সবাইকে হ্যাঁ সবাই চেনা জানা সবাইকে থাকে। চিনে। হুম,
তো তুমি যদি এরকম করো তাহলে কেমন হয়, লোকে কি বলে, জানলে আমি গরিব মানুষ, আমার একটা মেয়ে আছে, অনেক স্বপ্ন, লেখাপড়া করাবো, বিয়ে শাদী দিব, তো তুমি বাবা এটা কিভাবে সম্ভব? আর যদি তোমার এতই প্রয়োজন হয়, এতই শখ হয়, আমার তো মেয়ে, অন্য জায়গায় বিয়ে দিলে দিতে হবে, তোমার সাথে দিলেও দিতে হবে, তো তুমি তোমার ফ্যামিলি যা করো তোমার ফ্যামিলির মাধ্যমে করো। তুমি কোনো এটা কি প্রথম দিনই বলছে? হ্যাঁ, প্রথম দিনই বলছে। আচ্ছা, তুমি কোনো আউল ফাউল কোনো কাজ করো না, যাতে তোমার ফ্যামিলির একটা মান সম্মান আছে, আমার ফ্যামিলির একটা মান সম্মান আছে, তো যাতে কোনো মান সম্মানের নাঘাত না পড়ে। তখন ওই যে ভালোই আমার সাথে কথা বললো। আমি বললাম, আনছি দেখেন যা হয়েছে সেটা তো পরে দেখা যাবে, মূল বিষয় তো ও তো আমার সাথে কথাই বলে না, আমি ফোন দিলে ও কথা বলবে কি জন্য, ওরে তো যদি আমি বলি তো কথা বলবে, মেয়েটা তো আমার। তা তুমি যতই তোমাদের গ্রামের নাম বলো, তোমার বাপের নাম বলো, তোমাদের অনেক মানে এই দেশে যা বলো, তো ওতে তো কোনো কাম হবে না। কাম যা হবে সেটা হলো আমি আমার মেয়েকে যদি বলি কথা বলতে, তো বলবে, ওইটা তোমার সমস্যা নাই, তুমি তোমার ফ্যামিলি ঠিক করো। আর সবচেয়ে বড় কথা, এখন তো কোনো কিছু হবে না, তুমি যখন ইন্টার পড়তেছ, তুমি লেখাপড়া যা শেষ করো। তো তখন আমি কথা বলতাম ওর আম্মুর সাথেই, তবে ও কখনো কথা বলতো না আমার সাথে। আর আমি ওর আম্মুরে ফোন দিলে ওর আম্মুরে ইয়ে করতো, মানে চিল্লাপাল্লা করতো, রাগারাগি করতো যে তুমি কেন ওর সাথে কথা বলো। তা হুট করে এর ভিতরে আমি একদিন বাড়িতে আসছি, আসার পর মানে রোজা শেষ হয়ে গেছে, ঈদ শেষ হয়ে গেছে, এরকম ভাবে ওর মার সাথে একদিন পর পরই কথা হয়, মাদের সাথে কথা হয়। আর আমি চেষ্টা করি যে ওর সাথে কথা বলার জন্য, ও আমার সাথে কথা তেমন বলে না, যদিও বা ফোন রিসিভ করে দিয়ে কয় যে আপনার মানে আপনি কখনো ভালো হবেন না, আপনি এভাবেই আমাকে ডিস্টার্ব করে যাবেন। তো অনেক কিছুই বলার পর ঈদের পরে আমি আবার মেসেজ চলে যাই, মেসেজ থেকে আবার বাড়ি আসি, আসার পরে ও এর ভিতর আমাকে কখনো দেখে নাই অলরেডি, তখন তার আগেও কখনো দেখে নাই, কারণ আমি মাদ্রাসায় পড়তাম ওইখানে, আর আমাদের বাড়ি থেকে পিছন সাইডে একটা মাদ্রাসা ছিল, ওইদিকে পড়তাম, আর বন্ধু বান্ধব সবাই দিকে ওইদিকেই যাইতাম। ওদের বাড়ির ওই এলাকায়, ওদের স্কুলের এলাকায় আমি কখনো যাইনি, এবং ওদের ওই স্কুলে আমি পড়ি নাই। অ্যাকচুয়ালি আমি ওকে কখনো দেখি নাই, ও আমাকে কখনো দেখে নাই, কিন্তু ওকে আমি বলছি যে আমি দেখছি, এটা হলো মিথ্যা। তো ও বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি আপনারে দেখবো। তো আমি বললাম কিভাবে দেখবা? তো বলছে আপনি আমাদের স্কুলে আসেন। তো যে যার কাছ থেকে নাম্বারটা নিয়েছিলাম ওকে বললাম যে ও তো আমাকে এটা বলছে, তোমাদের স্কুলে যাইতে বলছে। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমরা স্কুলে যাইতেছি, তুমি স্কুলে যেও। পরে 2-4 দিকে আরেকটা ভাতিজা, ওর নাম হলো সোহান, আমি সোহানকে বললাম যে কাকা এই বিষয়, ছেলেরা যেটা করে এক জায়গায় বন্ধু বান্ধব সবাই থাকলে, একটা তো চলাফেরা থাকলে তো অনেক কথাবার্তা হয়, অলরেডি আমি ফ্রেন্ড সার্কেল যা আছে সবাইকে বলে দিছি যে ওই মেয়েকে আমার পছন্দ হয়, ওদের সাথে নাকি পড়ে, আমি কথা বলছি, আমি ওর সাথে সম্পর্ক করতে চাই। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তখন তোরে যখন যাইতে বলছে তুই যা। আমি বললাম আমি তো স্কুলে কোনোদিন যাই নাই, তা তুই চল। ওই সোহান আবার ওদের একবার আগে ওই স্কুল থেকে পাশ করছে, এসএসসি পাস। তো তখন গেলাম দুপুরবেলি 2টা বাজে, ওদের টিফিন পিরিয়ড শেষ, ওরা উঠে গেছে, আমি ওই টাইমে যে আর কি পৌঁছাইছি। স্কুলের সাথে একটা দোকান আছে, ওই দোকানে আর কি বসছি। বসার পরে ফোন দিছি, ওই যার কাছটা নাম্বার নিছি, ওরে ফোন দিছি, দিয়ে বলছি কাকা আমরা তো আসছি, এখন কই হেরা কই? তো বলছে এখন তো টিফিন পিরিয়ড শেষ, ক্লাস হবে একটু পরে, তাও দাঁড়াও। পরে ওদের স্কুলটা 5 তলা, ওরা 2তলায় 4-5টা মেয়ে, 5 জন 6 জন হবে, ওরা ওইখানে দাঁড়াইছে। আর ওই যে নাম্বার দিছে ওরাও আমার কাছে আসছে, ও নেমে আসছে, দোকানে আসছে। হ্যাঁ, দোকানে আসছে। আসে এখন তো বোরকা পরা, সবাই তো স্কুলে বোরকা পরা, ওরা তখন ক্লাস 9-এ পড়ো, মাঝামাঝি হয়ে গেছে 9-এর। তো আমি তো আর চিনি না, তো নখ অনেক দূর থেকেই নখ দিয়ে ইশারা, হাত দিয়ে ইশারা করলো ওই মেয়েটা। তো ওরা আর নিচে নামে নাই, আমরা ওই ইসের পিছে, স্কুলের পিছে গ্রামের এসে একটা ঘর বলে কাছারি ঘর, ওরকম একটা কাছারি ঘর আছে, ওইখানে বসছি আমি আর সোহান, 2টা বেঞ্চ পাতা আছে, ওইখানে বসছি।
যে আমার কথা যে আজকে দেখেই যাবো, এরপর যখন ছুটি হবে 4টা বাজে ছুটি হবে, 2 ঘন্টায় অপেক্ষা করবো, তবে দেখে যাচ্ছি যে কোনো দিন। তো আমি দেখি যে ওদের ওই নাম্বারতে একটা মিস কল আসছে। তোর আম্মু কি জানি মিস কল করে এবার ব্যাগ দিছি, দেওয়ার পর ফোন যাকে দিয়েছে, আমার ফোন রিসিভ করে নাই। তাহলে আমি 3-4 বার দেওয়ার পরে ফোন ধরছে, ধরার পরে ও রিসিভ করছে, বলছে আপনি ফোন দিচ্ছেন কেন? আচ্ছা, তা আমি বলছি তুমি তো মিস কল দিলা একটু আগে, তা তুমি আবার এই কথা বলছো। কই আমি তো দিই নাই, আমার ফোনে তো মিস কল যায় নাই। আমি এই যে আমার ফোনে মিস কল দিছো কিছুক্ষণ আগে, আমি তারপর পরই কল দিতেছি, তুমি কিছু দিতেছো, আবার এখন বলছে মিস কল দেয় নাই। তখন বলছে ও তাহলে আমার বান্ধবী দিছে। আচ্ছা, আমার বান্ধবীর কাছে ফোন ছিল। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ইয়ে করি, তুমি একটু নিচে নামো, আমি তোমার সাথে কথা বলি। তো তখন আমার বলছে আপনি এখনো যান নাই? আমি বলি না আমি তো যাই না, আমি এখানে বসে আছি, তুমি একটু নিচে নামো। পরে ওর আর একটা বান্ধবী ওই স্কুলের পিছনেই একটু আগাই যে ওদের বাসা, তো ওইখানে ওরা নামছে, ও নামছে আর ওর বান্ধবীটা নামছে। নামার পরে আমার সামনে যে যাইতেছে, তখন আমি উঠে দাঁড়াইছি যে একটু দাঁড়াও, তোমার সাথে একটু কথা বলবো। তো ওরা করছে কি না দাঁড়ায় হাঁটা শুরু করছে। আচ্ছা, আমি এবার একটু সামনে আগে যে আমি নামতে বললাম, তুমি নামেও কেন আমার সাথে কথা বলবো না, একটু দাঁড়াও। তখন ও আমার বলছে আপনি এত বেয়াদব কেন, আপনি একটা মেয়ে মানুষের পিছে এরকম করেন, স্কুল চলাকালীন যদি কেউ দেখে, আমাদের পাশের গ্রামের স্কুল যদি আমার বাড়ি বলে তো ওটা ঝামেলা হবে, আপনি আর কখনো এরকম আসেন, আপনি চলে যান, আপনি এত ফাউল কেন, এটা আমাকে বলছে। তো সেরকম ঝাড়ি হলো? হ্যাঁ সেরকম ঝাড়ি দিছে। তো ঝাড়ি দেওয়ার পরে দিয়ে ওরা, তারপর আমি আগাই গেছি, তো তারপর ওরা একটু মানে তাড়াতাড়ি হাইটে চলে গেছে ওই ওদের বাসায়, ওর বান্ধবীর বাসায়, পাশেই বাসা। তো আমার সাথে যে ছিল আমার ভাতিজা সোহান, ও তখন করছে কি, তখন আমার একটা লাথি দিছে, দিয়ে বলছে যে তুই যে মেয়ের জন্য আসছিস সেই মেয়েই তোকে ডেকে এনে অপমান করলো, তোকে এইটা সেটা বললো, তুই এই মেয়ের কথা ভুলে যা। তা ও যখন এটা বলছে, বলার পরে আমার মানে একটু জিদ ধরে গেছে, কিরে আমাকে ডেকে এনে আমাকে অপমান করলো, আমি এর মুড়ো না দেখে যাবো না, আমার যত কষ্ট হোক আমি দেখে যাবো না। মানে ওর মানে শব্দটা কি ছিল ভাই? না একটু বলেন, আমার ভালো লাগে আপনার। মুড়ো না দেখে যাবো না, মুড়ো মানে আচ্ছা, মানে এটা শেষ না, মানে মাথা শেষ না দেখে যাবো না। আচ্ছা, তো তখন আমার মনে মনে একটু ধরে যে আমি ওই মেয়েকে যে কোনো বিনিময়ে হোক আমি ওকে বিয়ে করব। হ্যাঁ, আমি ওকে বিয়ে করব, এটা তখন আমার মনের ভিতরে হয়, মানে অপমানিত হওয়ার পরে যে আমি মূলত তো আপনাকে এই মেয়েটি ডেকে নিয়ে এসেছে। হ্যাঁ মেয়েটি ডেকে নিয়ে এসেছে। মেয়েটি আসলে আমি ওকে প্রতিদিন ফোন দিই, তখন ও বলছে আচ্ছা ঠিক আছে আমি কথা বলবো, আমি আপনাকে ঠিক আছে। হ্যাঁ, তো তখন আমি ওকে বললাম বিষয়টা, মানে ভাতিজার সাথে শেয়ার করতেছি। তো ও আমারে বুঝাইতেছে তুই এরকম একটা কালো মেয়েকে বিয়ে করবি, ও যা বলছে বলুক গা, তুই লেখাপড়া কর, ভালো একটা মেয়ে পাবি। মেয়ে কালো এটা কি মানে ভাতিজা তো দেখেছে আগে, আপনি তো দেখেননি? আমি তো দেখতে পারেন, ফেস দেখিনি, বোরকা পরা হাতটা দেখছি, তো যদি একটু শ্যামলা পড়ে না, মোটামুটি কালো না আবার ফর্সাও না, শ্যামলা পড়ে। তো আমাকে বলছে তুই এরকম একটা কালো মেয়ের পিছে ঘুরতেছিস কি জন্য, তোর তো এখন বাকি জীবন অনেক জীবন পড়ে রয়েছে, তুই ইন্টারমিডিয়েট পড়তেছিস, অনার্স করবি, ভালো একটা মেয়ে পাবি, অনেক গুণ ভালো পাবি, ও দরকার নেই। তা আমি ও বলছে আমি আচ্ছা ঠিক আছে, কিন্তু মনের ভিতর তো জ্বলে যাচ্ছে, তা আমাকে যে কে এনে আবার আমাকেই অপমান করলো, অপমানের প্রতিশোধ আমার নিতেই হবে, তাতে যে নেওয়ার একটাই উপায়, আমার বিয়ে করতে হবে। তো আমি যাওয়ার পরে ওই দিন আবার মেসেজ চলে যাই, মেসেজে ওই দিন আর ফোন টোন দিনে, পরের দিন ফোন দিই, দেওয়ার পরে আমি ওর আম্মুর সাথে কথা বলি। আচ্ছা, দিয়ে বলছি আন্টি এরকমের তোর মেয়ে তো আমার সাথে এরকম রাব ব্যবহার করছে, আমি ওর বলে দিই। আপনি বলে দেন যে দেখা করতে গিয়েছেন? আচ্ছা, যে আমার যাইতে বলছে, তারপরে এই করছে। তখন ওরা আমার ফোন আর কি লাইনে রেখে ওর আম্মু ওর সাথে খারাপ ব্যবহার করে, যে তুই কেন ছেলেটার কি দোষ, ছেলেটার যাইতে বলছিস, আবার তুই তার এসব কথা বলছিস কেন, এসব বলছিস কেন, তুই তার সাথে কথা বলতি না, বলতে নিচে নামতি না, সে ফোন দিছে তার মতো বসে থেকে চলে যেত, তুই যখন স্কুল ছুটি হতো তখন তুই চলে আসছিস, দরকার নেই, কিন্তু একদম সাথে খারাপ ব্যবহার করলি। ওর আম্মু আবার খুবই ভালো লোক। আচ্ছা, তো তখন ওর আম্মু আর আমার কখনো দেখে নাই,
আচ্ছা তোর আম্মু আমার বলতেছে বাবা তুমি থাকো কই, শুনলাম তুমি নাকি মেসেজ দাও। আমি বলছি, আপনি কোথা থেকে শুনলেন? তা ওই যে ভাতিজা নাম্বার দিছে, ওরা তো পড়ে ওদের সাথে, তো ওরা মাঝে সাঝে আসে। আর আমারে নাম্বার দেওয়ার পর থেকেই আমার ওই ভাতিজা ওনাকে আর কি বিয়ান বলে ডাকা শুরু করছে। আচ্ছা আমি ফোন দিলে নিয়ে আর কি মারে বিয়ান, বান্ধবীর আম্মা তো সেই হিসেবে আর কি ইয়ে করে। সম্পর্কে তো হয় আসলে বান্ধবী আন্টি, কিন্তু যেহেতু আপনার তো আবার ভাতিজা। হ্যাঁ ভাতিজা। তো ওদের কাছ থেকে শুনছে, বলছে ও কই থাকে, তা বলছে মাগুরায় থাকে, মেসে থাকে। তো ওর মামা আবার হলো ইসে একটি প্লেন কোম্পানিতে চাকরি করে আর কি, সেলসম্যান। তোর আম্মা আবার কি জন্য মাগুরায় যায়, যাওয়ার পরে আমারে ফোন দিছে, দেখছে বাবা এই একটা জায়গা আছে ভাইনা মোড় নামে, ওদের মেন শহরের পারে, বলছে ওইখানে একটু আসো। আচ্ছা তবে আমি গেছি, যাওয়ার পরে ওই দিন আমাকে ফার্স্ট ওর আম্মু দেখছে। আচ্ছা দেখে আমারে কিছু ফল টল কিনে দিছে, আর ওর মামা এফেলে বড় বড় প্যাকেটে 2 প্যাকেট টোস বিস্কিট দিছে। আচ্ছা ওইগুলো আমাকে দিছে। তাই মানে এইগুলো আমি কি করবো? তো বলছে না তুমি মেসে থাকো, খেও তুমি এইগুলো। তো অনেক ফল টল কিনে দিয়েছে, প্রায় 2 কেজি 3 কেজি মতো ফল হবে, ওইগুলো কিনে দিয়েছে, দিয়ে চলে গেছে। তো ওখানে মেসেজে ভাবতেছি যে উদ্দেশ্যটা কি, আচ্ছা আমাকে ফোন দিয়ে যাই কিনে আমার এগুলো কিনে দেওয়ার মানে যা কি। পরে উনি চলে আসছে, আমি রাতের বেলা আবার ফোন দিছি। তো এর আগে কখনো উনি নিষেধ করিনি যে বাবা তুমি ফোন দিও না। আচ্ছা নিষেধ করেনি কখনো? না কখনো করে নাই, বলছে তুমি ফোন দিও, যে কথা বললে সমস্যা নেই। তো আমি তখন ইন্টারেস্টিং, কিন্তু কারণ সাধারণত ছেলেরা মানে মেয়েদের সাথে কথা বলার, এখানে সরাসরি একদম মেয়ের মাকে মানে মেয়ের মায়ের সাথে কথাবার্তা বলছে। আমি মেয়ের সাথে বাদে মেয়ের মার সাথে বেশি কথা বলছি। তো রাতের বেলা আমি ফোন দিছি, দিয়ে বলতেছি আন্টি এরকম আপনি আমার নিয়ে গেলেন, নিয়ে যে আমাকে ইয়ে করে দিলেন, মানে কিছু ফল টল দিলেন, তো কি জন্য দিলেন? তা বললো যে বাবা মানে আমার তোমার দেখার খুব মানে শখ ছিল, খালি হাতে কিভাবে দেখছি, দেখার পর তোমাকে খুব ভালো লাগছে, আচ্ছা আর তুমি যদি আমার জামাই হও তো জামাই হিসেবে খুব মানাবে, যার কারণে আমি পছন্দ হয়ে তোমাকে ফল টল কিনে দিছি। তো তখন আমার মনের ভিতরে আনন্দ লাগলো, যাক মেয়ে রাজি না হলো, মেয়ের মা যখন রাজি আছে কাজ তো একটা হবে, হেডকোয়ার্টার যেহেতু রাজি হয়ে গেছে, হবে কিছু তো হবেই। তো এরকম ভাবে কিছুদিন কথাবার্তা চলে, চলার পর ইতিমধ্যে আমার সামনে পরীক্ষা চলে আসে। আমি তখন আঞ্জিকে বলে জানছি আমি তো মাঝে এখন ফোন বেশি দিতে পারবো না, তোমার সামনে পরীক্ষা, আমার পরীক্ষা দিতে হবে। সে আচ্ছা ঠিক আছে বাবা, তবে মাঝে সাথে আমাদের কথা স্মরণ রাখো। আচ্ছা। আর এর মাঝে সাথে যখন ফোন দিতাম তো আমার রাখতো, মেয়েটা রাখতো প্রচুর, কখনোই করতো না। আচ্ছা, রাখার পিছনে একটা কারণ ছিল, তো সেটা আমি পরে জানতে পারলাম যে আসলে কি জন্য রাখতো। আচ্ছা, কি জন্য রাখতো না আমরা কি এখন জানতে পারবো নাকি পরে? হ্যাঁ, এটা পরে বলবো। আচ্ছা, তো কি জন্য রাখতো। এখন আমি আমার ইসের কাছে পরীক্ষা দিলাম, দিয়ে আমি বাড়িতে চলে আসলাম। কারণ পরীক্ষা দেওয়ার পরে প্রায় 1 মাস 2 মাস পরে আবার ক্লাস শুরু হবে, নতুন ক্লাস শুরু হবে। কারণ বিএম শাখার সিস্টেম হলো প্রতি বছরে বোর্ড পরীক্ষা দেওয়ার পর আবার নতুন বই কিনে নতুন বছরে ক্লাস করতে হয়। আচ্ছা, তো চলে এলাম, ওরাও 9 থেকে 10-এ উঠলো। ওঠার পর মানে ফোন দিয়ে কথা বলি, ও বলে কখনো বলে না। তো মেয়ের মায়ের সাথে কথা, মেয়ের মার সাথে কথা বলা হয়। আচ্ছা, তো এরই মাঝে ও আবার আমার সাথে একটু রাব ব্যবহার করে, মানে একটু নর্মাল হয়েছিল, আর পরে আবার রাব ব্যবহার করে। করার পরে তখন আমার আরো জিদ লেগে যায় যে না ও এরকম করতেছে, তো আমার করতে হবে। তখন আমি বাড়ি আমার আম্মার বিষয়টা বলি, আম্মা এই বিষয়, আমি ওই গ্রামের অমুকের মেয়েকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করব। বাট তখন পর্যন্ত তো আপনি পছন্দ করেন না নাকি পছন্দ করেছেন? পছন্দ অলরেডি আমার ভালো লাগে, আমি করা শুরু করছি। কথা বলে সেই সাথে একটা জেদও কাজ করছে। হ্যাঁ, জেদও কাজ করছে। আচ্ছা, কিন্তু আপনি চেহারা দেখেছেন না? না, চেহারা কখনো দেখিনি। ঠিক আছে। তো তখন আম্মারে বলি, আম্মা তো শোনার পরে পুরো হট, যে তাহলে তুমি এতদিন কথা বলে যে দেখি তোমার কথা বলতে তুমি তাহলে এই কাজ করছো, তুমি হপাই ইন্টার পরীক্ষা দিলা, সামনে আবার পরীক্ষা আছে, তুমি এরকম করো। আর তার আগে থেকে আমার একটু সমস্যা ছিল, আমি পোলাপানের সাথে চলাফেরা, আমার এটাই ছিল বড়। তো মিষ্টাম ভালো পোলাপানের সাথেও মিশতাম, আবার খারাপ পোলাপানের সাথেও মিশতাম। মানে আমার লেভেলটা ছিল এরকম, আমি জুনিয়রের সাথেও মিশতে পারতাম, সিনিয়রের সাথেও মিশতে পারতাম, মানে সব দিকেই থাকতে পারতাম। তো
একটা গ্রামে তো আর সব ভালো পোলাপান থাকে না, কিছু ঠিক খারাপ আছে, পোলাপান। তো ওদের সাথেই বেশি একটু হয়ে গেছিল। আর আমার একটা ছিল কি যে আমি আমার আব্বুর খুব আদরের সন্তান ছিলাম। আচ্ছা। আমি যখন যা বলতাম আব্বু তাই তখন তা দিত, এবং না দিলে আর কি আমি জোর করে নিতাম এক প্রকার। আচ্ছা। তো নিজের কাছে টাকা থাকে, মানে আব্বু ঢাকাতে থাকে, আর তো বড় কোনো ছেলে নেই। আব্বু আমার কাছে টাকা পাঠায়, সংসার চালানো, খরচপাতি যা কিছু আছে সব আমি করি। মারিং কাটিং হতো। হ্যাঁ, ওইখান থেকে মনে করেন যে কিছু মারিং কাটিং হইতো। তারপর আমার কাছে টাকা থাকে, এক পর্যায়ে পোলাপানের সাথে মিষ্টি মুষ্টি আমি আজে বাজে জিনিসপাতি খাওয়া চাওয়া শুরু করি। ও আচ্ছা। একটু ভিন্ন বুঝতে জগতে পেরেছি। চলে যাই। যাওয়ার পর না, এই কারণে আম্মুর রাগ আপনার উপরে। রাগ। আর তারপরে যখন এই আপনি কারণে বললেন- আম্মুর রাগ। আমার ফ্যামিলিতে অর্থাৎ আমার চাচাতো ভাই চাই যা আছে, ওরা জীবনেও এইসব কাজ বাজ করে নাই, শুধুমাত্র আমি এইসব পথে, এবং এই জন্য আমার কেউ দেখতে পারে না। এই এত কিছুর পরও আপনি আবার আপনার আম্মুকে বলছেন যে আমি একটা যে মেয়েকে পছন্দ পছন্দ করি। করি। এবং এটা শোনার পর আম্মু কেমন শান্টিং দিল? আম্মু তো পুরো ফায়ার, আচ্ছা। বললে যে তোমার বাড়ির ভাত খাওয়া বন্ধ, তোমার লেখাপড়া বন্ধ, তোমার যেখানে যা ইচ্ছা চলে যাও, আমাদের বাড়ি কোনো তোমার জায়গা নাই। আচ্ছা। আম্মু এটা বললো। এটা হচ্ছে আম্মু শোনার পর এটা বলল। আম্মু শোনার পর আপনি তো বললো। চেয়েছিলেন আম্মুর কাছ থেকে একটি সমাধান। সমাধান আর আম্মু চাইতেন। হচ্ছে সমাধান দিল বাড়ির ভাত খাওয়া বাড়ির বন্ধ। ভাত খাওয়া, বাড়ির বাইরে চলে যেতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার ছোট্ট একটি বিরতি নেব। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আজকে ভালোবাসার অতিথি আমানুল্লাহর ভালোবাসার কথা। আমরা শুনবো আসলে কি হলো, যে মেয়েটিকে সে ভালোবাসছে, জেদ করে বিয়ে করতে চাইছে, হয়তো ভালোবাসছে, হয়তো জেদও আছে, কিন্তু সে এখনো তাকে দেখেনি। আসলে না দেখে কতটা ভালোবাসা যায়, কিংবা আদৌ এটা ভালোবাসা না জেদ, নাকি একটি মোহ কাজ করছে, সে নিয়ে আমরা বিস্তারিত শুনবো। কিন্তু এই মুহূর্তে একটি ছোট্ট বিরতিতে যেতেই হবে। বিরতির ওপারে আবার আমানুল্লাহকে নিয়ে এবং তার ভালোবাসাকে নিয়ে ফিরে আসবো, এবং facebook.com/iloveDhakaFM এখানে ভালোবাসা বাংলাদেশকে নিয়ে যে পোস্ট দেওয়া আছে সেটি শেয়ার করুন, মতামত জানান, পূর্ণতা সময় মতো পড়ে দেবে। ফিরে আসছি। নতুন একটি ঘন্টা ঘড়িতে সময় বলছে 12:01। আর আজকে এই নতুন দিনটিতে যাদের জন্মদিন আছে বা বিশেষ কোনো দিন আছে, তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আবারও শুরু করছি ভালোবাসার বাংলাদেশ। আর এই মুহূর্তে কিছু কমেন্ট পড়ব। দেখতে পাচ্ছি MMB মুক্তাসিন বিল্লাহ লিখেছেন, আমি শুনছি এবং আমার সাথে আছে আমার কিউট বোনটি তামান্না, খুলনা থেকে। থ্যাংক ইউ। সাথে আছেন মোহাম্মদ রবিউল ইসলাম রবি, রংপুর থেকে শুনছি। এটা ভালোবাসা নাকি আবেগ এবং জেদের আকর্ষিত রূপ বুঝতে পারছি না। আমরা বুঝবো, অনুষ্ঠানটা রাত 2টো পর্যন্ত চলবে। আশা করি রাত 2টোর ভেতরে পরিষ্কার হয়ে যাবে। আমিও সেটাই আশা করছি। মাহমুদ হাসান আছেন সাথে, লিখেছেন ওয়াও নাইস। হাবিবুর রহমান আসিফ লিখেছেন, পর্যন্ত আমার কমেন্টটা একবার পড়ে শোনা হয় তো শুনিয়ে দিলাম। সাথে আছেন হাসিব আল হাসান, খুলনা থেকে শুনছেন। তৌকির লিখেছেন, পূর্ণতাপ এবং গুরু আই লাভ ইউ, ফুলে ফুলে We love you সাজিয়ে too. রেখেছি এই মন, তুমি আসলে দুজনে সাজাবো জীবন। বাবা বাবা, কবিতা ছন্দ। মানে দুজন বলতে কোন দুজন? মানে আমাদের দুজন নাকি পূর্ণতা আপনি? না না, আপনাকে আর আমাকে বলেছে। দূরও। মোহাম্মদ রেজাউল করিম রাব্বি লিখেছেন, পূর্ণতা লজ্জা পেয়ে গেছে। লিখেছেন আমাদেরকে রবি। সাথে আছেন মোহাম্মদ আরিফ খান, খুলনা থেকে শুনছেন। আমাদেরকে লিখেছেন আতিকুল ইসলাম গুরু, আজকের গল্পটা কিন্তু অনেক মজার। অনিন্দ হিমু আছেন সাথে, লজিক ছাড়া গল্প মনে হচ্ছে। আচ্ছা, এটা তো আমরা শেষে বুঝতে পারছি। সেটা আমরা আসলে এখনো তো কিছুই আসেনি। আসেনি সেটা। ইশরাত জাহান আঁকি আছেন সাথে, বরিশাল থেকে শুনছেন। মারুফ আহমেদ আছেন, লিখেছেন আমাদেরকে, তুমি বিনে বুকের মাঝে অনুভব করি শূন্যতা, আপু 1 সপ্তাহ মিস করেছি তোমাদের। আমরাও মিস করেছি। চৌধুরী মোশাররফ হোসেন আছেন সাথে, সিলেট থেকে শুনছেন। আচ্ছা, সিলেটের মানুষদের নাম কি গুরু? সত্যি কথা চৌধুরী বেশি থাকে, সিলেটিরা মানে চৌধুরী বেশি হয় না? হতে পারে চৌধুরী সাহেব। চৌধুরী গরিব হতে পারি। লিখেছেন আমাদেরকে শাহরিয়ার শ্যাম, রাজশাহী থেকে শুনছেন। আছেন আমাদের সাথে সূর্য, উনি জেএসসি দিয়েছেন, কক্সবাজার থেকে আছেন, পরীক্ষায় ভালো ফলাফলের জন্য দোয়া চেয়েছেন। অবশ্যই রাতের বেলা তো সূর্য আছে আমাদের সাথে, এটা আমাদের জন্য অনেক বড় একটি বিষয়। মোহাম্মদ কবির মাহমুদ লিখেছেন, বগুড়া থেকে শুনছেন। আইনের চোখে যেমন বাল্যবিবাহ একটা অপরাধ, পরিবারের কাছে বাল্যপ্রেম তেমনি একটি অপরাধ। তা আইনের কথা মানুন, পরিবারের কথা শুনুন, কারণ নিজের পরিবারকে কষ্ট দিয়ে কখনোই সুখী হওয়া যায় না। ওয়াও, মানে যুক্তি লজিকটা খুব ঘুরে ফিরে ছিল তো, ভালোই লাগে। তানজিব আল হক আছেন সাথে, অনেকদিন ধরে শুনি কিন্তু আজ প্রথম কমেন্ট করলাম। আপনি অনেক লাকি, আপনার কমেন্ট পড়ে দিয়েছি। মোহাম্মদ সাইফুল ইসলাম খুলনা থেকে শুনছেন। জিয়াউল হক জিয়া আছেন সাথে, আমাদের অনেক অনেক বন্ধু শুনছেন। মনি ইসলাম শুনছেন আমাদেরকে, গুরু কেমন আছেন জানতে চেয়েছেন। অনেক ভালো আছে। তানভীর আহমেদ শুনছেন ময়মনসিংহ থেকে। মোহাম্মদ কবির মাহমুদ আছেন, তিনি বগুড়া। জিজ্ঞেস করছে বগুড়ার দই খাবেন নাকি? আমি হচ্ছে বগুড়ার বগুড়ার দই তো আমরা সল। খেয়েছি,
বগুড়া খিসা আমরা খেয়েছি, সো আপাতত এখন আর দই আর খিসা খাওয়ার ইচ্ছা নেই, আবার পরে এখন অন্য কিছু খাওয়া যেতে পারে। অন্য কিছু খাওয়া যাবে, একটু ঝাল মিষ্টি হ্যাঁ, খেয়েছি তো। ইয়াব নাফি আছেন, পূর্ণতাপুর নামে আমি থানায় মামলা করবো। ভাই কি শুরু করছেন আমার সাথে এগুলা? আমি কমেন্ট পড়ছি তো। নিয়ন আছেন সাথে, দরকার হলে জেলে যাব, কিন্তু তারপর ঢাকা এফএম 90.4 শুনবো লালমনিরহাট থেকে। আমার পোস্টটা শুনছেন। কাজে লেগেছে মনে হয়। খুব। মোহাম্মদ বিন ইয়ামিন আছেন, শুনছেন আমার কমেন্ট পড়া কেন? এই যে কমেন্ট পড়ে দিয়েছিলাম, নাহিয়ানাল আরমান লিখেছেন আমাদের সাথে আলিফ রহমান রাজশাহী থেকে শুনছেন। মোহাম্মদ জুয়েল রানা আছেন, আপু আমারটা পড়েন, এই যে পড়লাম। আছেন কাজী সাকিব, আপু আমি খুলনা থেকে শুনছি। আচ্ছা, প্রচুর খুলনার বন্ধুদের দেখতে পাচ্ছি। নাইম ইসলাম আছেন, গুরু ভালোবাসতে গেলে মন লাগে চেহারা না। ভাইয়ের নামটা মনে নাই, তাই নামটা জানতে চাই, আর ভাইয়ের কাহিনীটা কিছুটা মিলে যাচ্ছে আমার সাথে। ভাইয়ের নাম হচ্ছে আমানুল্লাহ। আচ্ছা, প্রচুর বন্ধু বান্ধব মতামত জানাচ্ছেন। কোথায় মতামত জানাবেন? জায়গাটি হচ্ছে ফেসবুক, আর আমাদের নির্দিষ্ট জায়গাটি মানে ফেসবুকের যে জমিটি আমরা দখল করেছি সেটি হচ্ছে facebook.com/iloveDhakaFM। এটি আমাদের ঢাকা এফএম অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ, যেখানে ভালোবাসা বাংলাদেশকে নিয়ে ইতিমধ্যে একটি পোস্ট করা আছে। যদি আপনার মন চায়, যদি খুব বেশি ক্ষতি আপনার না হয়, তাহলে অবশ্যই ভালোবাসা বাংলাদেশে যে পোস্ট দেয়া আছে সেখানে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই প্রদান করতে পারেন, এবং আমরা চেষ্টা করব এবং আশা দিচ্ছি পূর্ণতা, সময় এবং সততার সর্বোচ্চ ব্যবহার করে আপনাদের কমেন্টসগুলো পড়বে অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে, কারণ আমাদের মূল উদ্দেশ্য কিন্তু থাকে ভালোবাসার মহাকাব্য আপনাদেরকে শোনানো। অর্থাৎ যিনি আমাদের অনুষ্ঠানের আসার যে রীতিটি, ওজি স্পেস হ্যাপি স্পেস নাম, লোকেশন, মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দেন 16260 এই নাম্বার। অর্থাৎ যিনি ভালোবেসে ভালো আছেন তাকেই লিখতে হবে ওজি স্পেস হ্যাপি, দেন স্পেস আপনার নাম, লোকেশন, মোবাইল নাম্বার, পাঠাতে হবে 16260 এই নাম্বারে। এবং যিনি ভালোবেসে কষ্টে আছেন তাহলে অবশ্যই লিখতে হবে ওজি স্পেস স্যাড SAD, দেন স্পেস আপনার নাম, লোকেশন, মোবাইল নাম্বার লিখে পাঠাতে হবে 16260 এই নাম্বারে। ঠিক আমানুল্লাহ একই পদ্ধতি অনুসরণ করে কিন্তু আজ স্টুডিওতে আছেন। কি আমানুল্লাহ কথা সত্য তো? জি, জি, জি। মানে আপনি আমার কোনো পূর্ব পরিচিত মানুষ তো না, 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 আপনাকে আমি এভাবে খুঁজে পেয়েছি এবং জি, আপনি গুরু। হ্যাপি লিখেছিলেন, জি। আপনার সাথে কথা হয়েছে, তারপর আপনাকে আনা জি, হয়েছে জি, জি। এখানে। আচ্ছা, ঠিক আছে। বিরতিতে যাবার আগে আমরা কথা শুনছিলাম যে যেখানে আপনি আপনার আম্মুকে জানালেন যে আম্মু আমি অমুক পাড়ার অমুক একটি মেয়েকে পছন্দ করি, সেই ক্ষেত্রে আপনার আম্মু শোনা মাত্র বললো তোর ভাত বন্ধ আজকে থেকে বাড়ির। তারপরে আসলে কি হলো? যে গুরু বলতে চাই, তারপরে আম্মু মানে আমার আবার আব্বুরা 6 ভাই, তো 6 ভাইয়ের মেজো যিনি, আচ্ছা। আমি শুধুমাত্র ওনাকেই দেখে ভয় পাই, প্লাস ওই কাকি আম্মাকে দেখে ভয় পাই। ওনার 2টো ছেলে আছে, 2টো ছেলেকে দেখে ভয় পাই। আচ্ছা, আর কোনো চাচা চাচা দেখে ভয় পায় না, কিংবা কেউ আমার সাথে কথাও বলে না। আচ্ছা। কথা বলে না একটা কারণে যে আমি ওই বাজে পোলাপানের সাথে উড়নচণ্ডী হয়ে গেছে। হ্যাঁ, উড়নচণ্ডী হয়ে গেছি। তো আম্মু যে বিচার দিছে মেজো কাকির কাছে, আচ্ছা, আবার ওই কাকি যেটা বলে আমি সেটাই শুনি। শুনেন। আম্মু আচ্ছা। কথা হচ্ছে কাকির কথা একটু বেশি শুনি। আচ্ছা, তো কাকি আমার ফোন দিছে যে তুমি এদিকে আসো, আমাদের বাড়িতে আসো। তো আমি যাওয়ার পরে বলছি তুমি এটা কি বলছো? তুমি ইন্টার পরীক্ষা দিছো, ফার্স্ট ইয়ারের 2য় সেমিস্টার উঠছো, অর্ধেক গেছে, সামনে পরীক্ষা, তো তুমি হট করে কি বলছো? আর তোমার কি লজ্জা শরম কিছু নাই? নিজের মা বাবার কাছে বিয়ের কথা কি বলে? তাই আমি বলছি, এই ওইটা- বয়সে? এই বয়সে আমি বলছি, ওইটা আমি জানি না, তবে আমি বিয়ে করব। তবে এখন করব না, ওই মেয়েকে করব, তোমরা দরকার হলে ওদের সাথে কথা বলে রাখো, তবে বিয়ে আমার ওকেই করতে হবে। তবে কি এমন হয়েছে ওকে করতে হবে? তা আমি তোরটা বলি নাই, আমি বলছি বিয়ে আমার ওকে করতে হবে। করতে হবে তো করতে হবে। তো আমার কিন্তু খুলনার এই টানটা খুব ভালো, করতে হবে, দিবানি, খাবানি বলেন আপনারা, আমার এই টানগুলো খুব ভালো লাগে, হ্যাঁ, খুব হ্যাঁ। কাছের কাছের মনে হয় তাই। এই টানগুলো। আবার রাজশাহী টোনটা আমার খুব পছন্দ। তো শুনি তারপর। মানে আমরা এটা কথাবার্তা বলতেছি, তখন আব্বু ফোন দিছে আমার ফোনে। ফোন দেওয়ার পরে বলছে তুই কই। এর মধ্যে আম্মু অলরেডি আব্বুকে জানাই দিছে। যখন আম্মু আবার এটা জানে যে ও খুব জেদি ছেলে, ও যেটা বলছে সেটা করেই ছাড়বে, যে কোনো বিনিময়ে করবে। তো আম্মু আবার ভয়ে ভয়ে আব্বুরে জানাইছে যে তুমি বাড়িতে থাকো, ছেলে তোমাকে বলছে, আমাকে তো বলে নাই, তুমি কেন আমাকে জানাও নাই কোনো অকারণ ঘটার আগেই। তো আব্বু আমার ফোন দিয়েছে, দিয়ে বলছে তুই কি বলছিস? তো আমি তখন বিয়ে করছি, তো কই না তো কিছু বলি নাই। পোল্ট্রি মারছেন হ্যাঁ, তখন? কইছে কেন তোর আম্মু যে বললো? আমি কই কখন বলছে? কই একটু আগে আমার ফোন দিয়ে বলছে। আচ্ছা, তারপরে তখন আমি ফোনে কথা বলতেছি আব্বুর সাথে, কাকি বলতেছে যে ও বদমাইশ আমাদের বাড়িতে আছে, ও আমার সামনে ওইটা বলছে, ও বলছে। তো তখন আব্বু বলে দেখি যে তোর কাকি বলতেছে আর তুই মিথ্যা কথা বলছিস।
তো আমি বলছি না, কাকিও মিথ্যা কথা বলতেছে, আমি বলি নাই, মানে ভয়ে। ওই পাশে আবার আচ্ছা, কাকা হ্যাঁ, চলে আসছে, হ্যাঁ, তো ওই হিসাবে ওই দিনের মতো ছেড়ে দিয়েছে। হুম, দেওয়ার পরে মেজো কাকা আব্বুরে ফোন দিতে হুম, দিয়ে বলছে যে আমি ওই বিষয়টা শুনছি, হুম, ও শুধু আমাদের কাছে, মানে ওর কাকির কাছে, ওর আমার কাছে বলিনি, ও আরো লোকজনের কাছে বলছে। আচ্ছা, তো এটা আমার গ্রামের পোলা পানি কিছু জানছে, আর আমার ফ্যামিলির লোকজন সবাই জানছে, চাচা আচ্ছা। যেটা আছে সবাই জানছে। তো আমি তো অনেক বড় একটা কথা বলেছি, হুম, বলে ফেলাইছি। তো তখন বলছে যে কি করা যায়, এর তো একটা সমাধান করতে হবে। হুম, তো আমার ফ্যামিলি আবার একটা দিক থেকে ভালো করছে, ওদের ফ্যামিলি কাউকে জানাই নাই। আচ্ছা, না জানানোর পর আমার ফ্যামিলি, আমার আব্বু আমারে ফোন দিয়ে বোঝাচ্ছে হুম, যে বাবা তুমি বিয়ে করবে, ঠিক আছে তোমাকে আমি বিয়ে দেবো, তবে ওই জায়গা না। আমি কেন ওই জায়গা দিবা না কেন? তখন আর কি একটু অন্য মডেলের কথা বলছে যে আসলে ওদের সাথে তো আমাদের খাটে না, ওদের আচ্ছা। ফ্যামিলি মর্যাদা ঠিক আছে, হুম। বাট আমাদের সাথে যায় না। আমাদের সাথে যায় না। আমি কেন যায় না? ওরাও তো মানুষ, আমরাও মানুষ, কেন যাবে না? তো ইয়ে হয়েছে, বললে ওর আব্বু ভ্যানচান চালায়, তো কিছুদিন আগে দেখছি ওর দাদা ছিল পাগল, আমাদের বাড়িতেই থাকতো। তো আমি বললাম সে পাগল ছিল, তারা পাগল, মানে ভালো মানুষ ছিল, পাগল হয়ে গেছে। পাগল হইলে তো তার কোনো সেন্স নেই, সে থাকতেই পারে, জেনে শুনে যাইতেই পারে। এমনকি আমি হইলেও যাবো, আপনি হইলেও যাবেন। তো মানে বাপরে, উল্টা বুঝে হ্যাঁ, দিচ্ছে। বোঝাইতে কয় তারপরও একটা কথা আছে, ওদের সাথে হবে না, আচ্ছা। তুমি লেখাপড়া করো, অন্য জায়গায় বিয়ে দেবো। হুম, তো আমি বললাম যে না, লেখাপড়া তো আমি করবোই, ঠিক আছে, বাট আমার ওকেই বিয়ে করতে হবে। হুম, আব্বুরেই বলে দিলাম। হুম, দিয়ে আব্বুর সাথে অনেক কথা কাটাকাটি হয়, হুম, তারপরে মোটামুটি কয়েকদিন চলতে। পরে আমি আবার ফোন দিয়ে ওরে এই বিষয়ে বলছি যে আমার আব্বু এটা বলছে। বলার পর ওই মেয়ে আমাকে বলে যে কেন আপনার আব্বু এটা বললো? হুম। আমি বলছি আমি তো জানি না। আমি যে ওকে আমার আব্বুর কথা বলতেছি, এটা আমার আর মানে ইয়ে হচ্ছে না, আর মাথায় মাথায় করেনি। কাজ করতে না, মানে নিজের যে বাবার আমার নিজের দুর্নাম, বাবার দুর্নাম দুর্নাম ওর কাছে দিতেছি। তো ও তখন বলছে আপনার আব্বু এটা বলছে। আমি বলছি হ্যাঁ। কয় তাহলে আমিও আপনাকে বিয়ে করবো, আমিও বিয়ে করবো। আমিও বিয়ে করবো। আচ্ছা, এখন সে জেদ ধরছে। সে জেদ ধরছে যে আমিও আপনাকে বিয়ে করবো। আচ্ছা, তো ও যখন এই কথা বলছে যে আমিও বিয়ে করবো, তখন তো আমার মনের ভিতর আর কি কবুতর উড়া শুরু করছে। যে আমি তো আর আমি নাই, তাহলে এখন ঠেকাই কে? তো ওকে বলছি তাহলে এক কাজ করো, যখন আমাদের ফ্যামিলি থেকে দেবে না, হুম, তো আমরা পালাই বিয়ে করি। ও বলছে না, এটা করা যাবে না, আমরা বিয়ে করব আমাদের ফ্যামিলি থেকেই দেবে, তাতে যে কোনো উপায় হোক। তো তখন থেকে কথাবার্তা শুরু হয়। এক পর্যায়ে কথা বলতে বলতে মোটামুটি সত্যিকারের প্রেম শুরু হয়। সত্যিকারের প্রেম শুরু হয়ে যায়। তো তখন থেকে আমরা নিয়মিতভাবে কথা বলি। দেখা করেছেন তখন পর্যন্ত? না, তখন পর্যন্ত দেখা করি নাই, কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে, মানে মনে নিজেরা নিজেরাই। তো ও আমারে বলছে যে জীবনে কোনো ছেলের সাথে কথা বলি নাই, প্লাস সম্পর্ক করি নাই। তো আপনার সাথে আমার সাথে এখন পর্যন্ত হুম, আপনা আপনি করে কথা বলে হুম, বলছে যে আপনার সাথে যখন সম্পর্ক করছি, তো আমার জীবন যতদূর যাই যাক, আমি আপনাকেই বিয়ে করব। তখন আর আম্মু তার মানে ঘটনা কি দাঁড়ালো আমানুল্লাহ, যে আপনারও প্রথমে একটা দুষ্টামি ছিল, দুষ্টামি ছিল, সেখান থেকে জেদ থেকে হয়ে গেল ভালোবাসা। ভালোবাসা। আচ্ছা, মেয়ের প্রথমে না ছিল, এখন আপনার বাবা যেহেতু মেয়ের সাথে বিয়ে দেবেন না, এখন মেয়েরও জেদ হয়ে গেল যে মেয়েরও যা তোকেই জেদ। বিয়ে করে ছাড়বো আমি, মানে পুরোপুরি জেদ দিয়ে ভালোবাসা হচ্ছে। আচ্ছা, এতদিন শুনলাম যে কাঁটা দিয়ে কাঁটা তোলে বলে, এরকম আপনারটা মনে হচ্ছে জেদ দিয়ে জেদকে তোলো। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, যে- তারপর? তো এরভাবে কথা বলি। তো আমি একদিন ফোন দিছি ওর ফোনে, দেওয়ার পর ওর আম্মু ধরছে, চলো মাগরিবের নামাজের পরে সম্ভবত। আমি তো ওর বেশিরভাগ জানি যে মাগরিবের ওই টাইমে ওর কাছে ফোন থাকে। হ্যাঁ। তো ও আবার জন্য ওর কাকাদের রুমে যায়, টেলিভিশন দেখতেছে। ও আর ওই সময় ফোন যায়, ও প্রতিদিনই ফোন যায় ওই সময় নিয়ে যায়। আর বিশেষ করে আমি ফোন দিলে ও না থাকলে ওর আম্মুরে যদি বলি জানছি ওর কাছে একটু দেন, আমি কথা বলবো, তো ওর আম্মু যাইকে দেয়, আচ্ছা, দিয়ে ওদের ঘরের ভিতরে আর কেউ জানে না, শুধুমাত্র আমি যে ওর সাথে ওর আম্মু জানে। এর ভিতরে ইতিমধ্যে প্রায় 1 বছর অতিক্রম কি 1.5 বছর মতো হয়ে গেছে। তো ওর আম্মু আর ওইটি জানে, আর বিগত কেউই জানে না। আচ্ছা, আর আমার গ্রামের লোকজন অনেকেই জানে, ফ্রেন্ড সার্কেল তো সবাই জানে, আর ফ্যামিলির তো বাদ নাই, সব শেষ। তো ফোন দিছি, দেওয়ার পরে ওর আম্মু ধরছে, তারপরে বলছে বাবা কি অবস্থা? আমি ভালো। তা কয় ও, আমি বলছি ও কই? কয় ও তো ওই রুমে। আমি তাহলে ওকে ডাক দেন। কয় না, ওখানে লোকজন রয়েছে, আমি ডাক দিতে পারবো না, এই মধ্যে হবে না। আচ্ছা, ওর আম্মু আমার বোঝাচ্ছে বাবা তোমরা তো কথা বলো, এটি হয়েছে, তা তোমাদের একটা অনুরোধ, তুমি ছেলে মানুষ, কোন সময় কি দেখি করে বসো, তুমি যেন, ও তো মেয়ে মানুষ, ওরে যা বলবো ও তাই করবে, তুমি তো বোঝো,
তুমি যেন কোনো কাজ করে না, এমন কোনো কাজ করে না যে সম্মানের হানাহানি হয়। আচ্ছা। তুমি যেটুকু পারবা তোমার মা বাপের বোঝায় তাদের দিয়ে করবা, ফ্যামিলি কত কাজে। তো দেখ আমি তো বাড়ি পেরা দিয়ে তালেই আছি, দেখ আব্বু তো চাকরি থেকে আসতে পারে না বাড়ি, আমি এই যা করি সে যা করি। এর ভিতরে আবার আমার ছিল হলো বাটন ফোন। তো আমি আবার আব্বুরে ফোন দিয়ে বলি, এত কিছু চালার পর আব্বুরে বলি যে ইয়ে হয়েছে আমারে একটা ফোন কিনে দেন। তা আব্বু বলছে ফোনের ফাও হবে না, তুমি যে কাজ বাজ করে বেড়াও তোমাকে আমি ফোনের ফাও কিনে দেবো না। এটা ভালো ছিল। তো আমি আবার আব্বুরে বললাম, মানে তখন একদম পুরোপুরি কলেজে যাই নিজের মন মতো, 2 দিন 3 দিন পর পর যাই, আর না গেলে নাই। দিয়ে ওই রকম বকা টিকা দিয়ে ঘুরে বেড়াই, আর কোনো কাজ বাজ কিছু নেই। ওই দুপুর 12 মানে রাতে 3-4 দিকে ঘুমোই, আর হলো 2-4 দিকে দুপুর 2-4 দিকে আর কি উঠি। আচ্ছা। ওই যে বিকালে যাই কাজ হলো, ক্রিকেট খেলি গেলাম, নাহলে আড্ডা দিতে গেলাম, নাহলে কিরাম খেলাম, যেটা খুশি। আর রাতের বেলা ফোনে কথা বলি, এই হচ্ছে কাজ। এই হলো কাজ, আর অন্য কোনো কাজ নেই। তো আমি আব্বুরে বললাম যে দেখেন আপনি আমার ফোন কিনে দেবেন না? তো ফোন তো আমি কিনবই, আর আপনি জানেন যে আমার ছেলে কি রকমের, তো ফোন আমি কিনেই ছাড়বো। তো আপনার বড় কোনো কিছু একটা ক্ষতি হবে। তো বলছে আমার তেমন কিছু নেই বাবা, তুমি যদি পারো কিছু ক্ষতি করে ফেলাই দাও। তো আমার আব্বু এতটুক জানে না যে ওর দ্বারাই এই সাহসটা হবে। আমাদের একটা গরু ছিল, তো আম্মু গেছে মামাদের বাসায়, ছোট ভাইও চলে গেছে। আর আমার আব্বুর হলো 6 ভাই, 4 জন গ্রামের আদার সাইডে বাড়ি করছে। আর দাদার যে পুরনো বাড়ি, ওই বাড়িতে থাকে আমার আব্বু আর ছোট কাকু থাকে সৌদি আরব। আর ওনার 3টা ছেলে, আর আমি ওই বাড়ির ভিতরে সবচেয়ে বড়। আর আমার একটা ছোট ভাই, ও এবারে পরীক্ষা দিবে। তো ও আম্মুর সাথে মামা বাড়ি গেছে, বাড়ি ফাঁকা। আর দাদি আছে, ছোট কাকি আছে। তো আমি একটা মানে ব্যাপারী নিয়ে এসে গরুজা বিক্রি করে দিয়েছি 18,000। যেহেতু বাবার সাথে জেদাজেদি হয়েছে, ক্ষতি হলো গরুজা বিক্রি করে দিয়েছি। বাবা তো আর বোঝেনি যে ছেলে আমার এত বড় গরু, মানে গরুই বিক্রি করে দেবে, এটা ধারণাই আনে নাই কখনো। নিয়ে আমি করছি, একটা ফোন কিনে নিয়েছি নতুন, সে সময় বাজারে বেরোছে অকাফিয়া ম্যাজিক প্লাস। 5,100 টাকা দিয়ে ফোন কিনছি, আর বাদ বাকি টাকা আমার কাছে আছে। এটাও জন্য রাখছি যে কোন বিক্রি করার সময় একবার কি ভয় হয়নি? কিছুই না, ওই সময় তো মানে কোন সব ভাবিনি, পুরো জ্যাম কেয়ার যে যা হয় হবে, মেরে তো ফেলাবে না, এটুকু কাজ করে যে মেরে তো আর ফেলাবে না। তো বিক্রি করে আমি ওই দিনই চলে গেছি ফোন কিনতে চাওয়ানে। আচ্ছা। যাই এক ফ্রেন্ডরে বলছি যে আমার একটা ফোন কিনে দে। আমি ফোন সম্পর্কে তেমন একটা ভালো বুঝি না, এখনো বুঝি না। তো আমার বললো যে নতুন ফোন আসছে, আর বাজারে যেগুলো নতুন ফোন আসে ওইগুলোর পাশপাতি নাকি ভালো থাকে। আমার এটা বোঝাইলো, তুই এই ফোনটা কেন ভালোভাবে চালাইতে পারবি। আবার ওই ফোনটার ক্যামেরা যা ভালো ছিল। তো 5,100 টাকা দিয়ে কিনে দিল। আর ওরে নিয়ে আমি হোটেল 300 টাকা মতো খালাম, 2 জনে 150। আর বাদ বাকি টাকা সব আমার কাছে রাখলাম। রাখার পরে আমি কত টাকা বিক্রি করেছিলেন? 18,000 টাকা গরু বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, 18,000 টাকা বিক্রি করছি। আমাদের গরুটা ছিল সাদা, আমি ফোনটাও কিনেছি। আমি ওকে বলছি দেখ আমার একটা সাদা ফোন কিনতে হবে, গরুর স্মৃতি মনে রাখার জন্য। তো ফোনটা কিনে নিয়ে আমি গোয়াল ঘরে চার্জ দিতেন গরুর স্মৃতি মনে রাখার জন্য। না আমানুল্লাহ মোবাইল চার্জ দিচ্ছে গোয়াল ঘরে। ওইটা না, যখন এটা এপিক ছিল। তো আম্মু 3 দিন পরে আসছে মামা বাড়ি থেকে, এসে বলছে আমার গরু কই। আমি বলছি যে তোমার গরু, ফোন যা দিছি। কই আমার গরু মানে? আমি কই যে তোমার সাদা গরু বিক্রি করে আমি সাদা একটা ফোন কিনে নিই। তো তখন আম্মু তো চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে যে ছেলের সাহস কত বড়, হাই হাই করছে, কত বড় বেয়াদব ছেলে, মার সামনে বলছে যে সাদা গরু বিক্রি করে সাদা মোবাইল কিনেছে। পরে আম্মু ফোন দিছে আব্বুর কাছে, দিয়ে বলছে যে তোমার ছেলে গরু বিক্রি করে ফেলাইছে। তো আব্বু ওই কথা বলার সাথে সাথে করলো যে শয়তান যা বলছে তাই করছে, আমার তো দোষ না। আব্বু আরো বলছে যা আছে তুমি ওরে কোনো কিছু করে না, ওর যদি কোনো কিছু তাও আরো কিছু করতে পারে খারাপ, ওরে কিছু বলার দরকার নেই। তো এর ভিতরে মানে বাড়িতে অনেক ঝামেলা করি এই কারণেই খপে ওর কাকারা মানে 2-3টা লোক আর কি আনছে ওরে দেখানোর জন্য বিয়ে দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা।
কিন্তু আমার সাথে যে কথা বলে এই যে ওর আম্মু আর ও ছাড়া কেউ জানে কেউ না। তো জানে না, হ্যাঁ। কিন্তু মেয়ে যখন বড় হয়েছে, গ্রামগঞ্জে তো সাধারণত আরো গরিব ঘরের মেয়ে হলে মনে করেন তাড়াতাড়ি চাই অনেক আগে বিয়ে দিয়ে দিতে। দেয়, হ্যাঁ। এখন ওর আম্মু বলছে, বাবা তুমি বিয়ে না করো, হুম, তুমি আমার মেয়েকে পছন্দ করো, আমিও তোমাকে পছন্দ করি, আমার মেয়েও তোমাকে পছন্দ করে। হুম। তো ছেলে হিসেবে তোমার আমার খুব ভালো লাগছে, প্লাস আমি ভালো জানি তুমি তোমার ফ্যামিলি থেকে বলি, কিন্তু আমার ফ্যামিলিতে যে এতগুলো হচ্ছে এই যে ওরা কিছু কে জানে, আমি কাউকে বলি নাই, ওদের কাউকে বলি নাই। ও মন টন খারাপ করতে পারবে, আমি শুধু জাস্ট ওকে ওই একদিনই বলছিলাম যে আমার আব্বু এই কথা বলছে, এবং ওইটা শোনার আর পরেই তো এটা আপনাকে, শোনার, হ্যাঁ, ইয়ে এলো। তো যার কারণে আমি বাড়িতে এরকম প্যারা দিই যাতে ওনারা কিছু একটা করে। হুম। তো কোনোরূপই রাজি না আমার ফ্যামিলি, মানে যতভাবে বাবা মাকে কষ্ট দেওয়া যায়, কষ্ট প্যারা দেওয়া যায়, প্যারা দেওয়া যায়, এই মেয়েকে বিয়ে করার এই- জন্য কিন্তু রাজি হচ্ছে না। না। তো যখন একটা বিয়ে অলরেডি ওর ঠিক হয়ে গেছে, কার তারা, মেয়ের? হ্যাঁ, আচ্ছা। ওর মেয়ের কাকা নিয়ে আসছে, নিয়ে আসার পরে এই যে পরে মেয়ে আমারে বলছে, মেয়ে আবার মানে বিয়েটা কিভাবে ভাঙা যায় এই ছেলের নাম্বার জানিছে, যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে সেই ছেলের নাম্বার জানিছে, নিয়ে আমাকে দিছে, দিয়ে বলছে যে আপনি কিছু একটা করেন, তা নাহলে তো বিয়ে হয়ে যাবে। হুম, পরে আমি ওই ছেলের ফোন দিয়ে ওই ছেলের সাথে দেখা করছি, দেখা করে বিস্তারিত বলছি, ছেলে বিশ্বাস করে না। তখন আমি ওকে ফোন দিছি, দিয়ে বলছি এই দেখেন লাউড স্পিকার দিয়ে কথা বলেছি, দেখেন ও আমার সাথে সম্পর্ক করে, প্লাস ও আমাকেই বিয়ে করবে, আপনি যদি বিয়ে করেন তো 1 দিন পরে হলো কি 10 দিন পরে হলো 6 মাস পরে হলো ও আমার বাড়ি আসবে, আমার সাথে ফালাই চলে আসবে, এখন বলেন আপনি বিয়ে করবেন কিনা। তো ও বলছে না ভাইয়া তাহলে আমি বিয়ে করবো না, আমি আমার ফ্যামিলির সাথে যে কোনো কাজেই মিউচুয়াল করে, আমি এটা বলতে পারবেন না যে ও সম্পর্ক করে অন্য ছেলের সাথে, হুম। তাহলে আপনার একটু ঝামেলা হবে, আমি এই হুমকিও দিয়ে আসছি আপনার ঝামেলা হবে। বলছে, না ভাইয়া এরকম কিছু হবে না, তবে আমি আমার কাজেই আমি আমার মতো কেটে হ্যাঁ, আসবো। কেটে আসবো। এরকম ভাবে 2-3 বিয়ে ভাঙছি, ভাঙার পর আর ইয়ে হচ্ছে না, হুম, আর ভাঙতে পারছি আর না। পারতেছি না, এখন বিয়ে হয়েই যাবে ওর এমন পরিস্থিতি। হ্যাঁ। তো তখন বাড়ি এরকম ভাবে ঝামেলা করেন, কিন্তু বাড়ি তো কোনো রূপে যে সব হবে হবে না, কিন্তু এই বাড়ি মেয়ের সাথে বিয়ে এই হবে। মেয়ে হবে না। এর মধ্যে আব্বু করছে কি, আব্বু ঢাকাতে আসে, আব্বুর এক ফ্রেন্ডের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে দিয়েছে, বলছে তোর বিয়ে দেবো, তবে এইখানে না, আমি মেয়ে দেখতেছি অন্য কোথাও। হুম, আমি জানি যে কোথাও তো আমি বিয়ে করবো না। হুম, পরে আমি সন্ধ্যাবেলা বাজারে গেছি, তারপরে আমার এক চাচতো ভাই ও বলতেছে তোর আব্বু তো বিয়ে ঠিক করে আসছে তোর। আমি কোথায়? প্রথম বিয়ের কথা শুনে ভালো লাগছে যে বিয়ে ঠিক করছে, পরে আমি বলছি কোথায়, তা বলছে যে অমুক গ্রামে অমুকের মেয়ের সাথে। তখন তো আমার পুরো মাথা নষ্ট। পরে উনার আবার বাইক ছিল, আমি বলছি ভাই আপনার 100 টাকা তেল কিনে দিবা না, আমি তো ওই বাসা চিনি না, চলেন আমরা একটু যাই। হুম, পরে কাছে সত্যি তেল দিবি, আগে টাকা দে। হুম, পরে আমি 100 টাকা বের করে দিছি, আমি বলছি ভাই তেল নিয়ে চলেন। তো 50 টাকা তেল নিয়েছে আর 50 টাকা কিছু রাখছে, পরে যে আমি চা খাবো। আমি বলছি, সে যেটা করেন করেন। পরে ও আমারে নিয়ে গেছে সন্ধ্যাবেলা, হুম। নিয়ে যাওয়ার পরে সন্ধ্যা ঘুরে গেছে, আমি ওনাদের বাসায় গেছি, তারপরে আঙ্কেলের বাসায় পাইছি। পরে আঙ্কেলের যাইকে বিস্তারিত বললাম, তো শোনার পরে করলো না এই বিয়ে তো হবে না। আমি ওনারে এটা বলছি যে আপনার মেয়ে যদি বিয়ে দেন আমি বিয়ে করতে আসবো, আমি আমার বাপের মুখের দিক তাকায় বিয়ে করতে আসবো, তো নিয়ে আমি বউজা থুয়ে আমি ফালাবো, ওকে নিয়ে ফালাবো। তখন যখন আমি বিয়ে করবো ওকে নিয়ে পালাতে আমার কোনো সমস্যা নাই। তখন লোকজন বলবে যে ছেলে বলছে মা বাপ দেয় নাই, ছেলে নিয়ে পালাইছে, এতে তেমন কোনো কিছু ঝামেলা হবে না। তো এ বলছে যে, না ঠিক আছে আমি তোমার আব্বুরে বোঝাই বলবা না। পরে আমি চলে আসছি, আসার পরে আমি আসার পরেই ফোন দিছি আব্বুরে, আব্বু তখন বাড়ি। তো ফোন দেওয়ার পরে আমি বাজারে এসে কিরাম খেলতেছি, তো ফোন দেওয়ার পরে আব্বু চলে আসছে, আসে বাজারে পারে অনেক, তখন আর কি কেউ জানে না, তো ওই দিন জানলো সবাই যে ছেলেটা বিয়ের জন্য এত ফেরা দেয়। তো আমি আব্বুকে বলছিলাম যে আব্বু ওরা গরিব হোক যাই হোক, আমি এখন বিয়ে করবো না, আমি লেখাপড়া করতেছি, আপনি হলে ইয়ে করেন, শুধু কনফার্ম করেন যে আমি একে বিয়ে কনফার্ম করব। একে বিয়ে করবো, আপনি 5 বছর পরে দেন, 10 বছর পরে দেন, আর ওকে বিয়ে করলে মানে ইয়ে করলে ওর ফ্যামিলি থেকেও রেখে দেবে, আর অন্য কোনো বিয়ের ইয়ে আসবে না। তো তখন আব্বু বাজার পর অনেক চিল্লাপাল্লা বকাঝকা করে, ওই দিন আমি আর বাসায় যাই না, আর ফ্রেন্ডের বাসায় যায় খাই দিয়ে ঘুমাই থাকি। তো পরদিন আবার এর ভিতরে ওই যাদের কাছ থেকে নাম্বার নিয়েছিলাম ওরা আবার ওদের বাসায় মাঝে সাথে যাইতো, আমি পাঠাইতাম ওদের মিষ্টি টিষ্টি কিনে পাঠাইতাম, যা খাইতে চাইতো সেটি পাঠাইতাম। এখন ওর একটা ইয়ে ছিল কি, আমরা বিয়ের আগে কখনো দেখা করতে পারবো না, আমি অলরেডি বিয়ের আগে কখনো দেখি নাই তাকে, আচ্ছা, না দেখি কথা মানে বলে এত কিছু হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আপনি মেয়েকে দেখেননি? মেয়েকে দেখি নাই, প্লাস মেয়ে আমাকে দেখছে। হ্যাঁ, মেয়ে তো প্রথম দিনই ও দেখেছে। এর ভিতরে একটা কথা বলতে ভুলে গেছি, ওই আমি প্রথম যখন ইয়ে করছিলাম ওকে ইয়ে দিছিলাম তা স্কুলে, তো আমার বাড়ির সাথেই ওর এক বান্ধবী বাড়ি, সে যা আমার ভাতিজি হয়। তো ওই ভাতিজির আবার
ক্লাস 10-এ যখন হচ্ছে তখন বিয়ে হয়ে যায়। আচ্ছা ওই ভাতিজির জামাই থাকে এসে মালয়েশিয়ায়, তো আসে ওরা আবার 4-5 জন দেখতে আসে। তো ও আবার আমার ভাতিজিকে বলে যে আচ্ছা আমানুল্লাহদের বাড়ি কোথায়, বিষয় যা বলে না যে ও আমাকে ফোন দেয় কি আনতাম। তো ও বলছে যে এই যে আমাদের বাড়ি পিছনেই তো বাড়ি। তো আমাদের আবার বাড়ির কাকারা সবাই বাড়ি টাড়ি ভেঙে চলে গেছে। মাটির ঘর ছিল, দেওয়ালা অনেক বড় ঘর ছিল, তো ওইটা আর কি ভেঙে ফেলাই দিয়ে চিন সব ভাগ, চিনের ঘর ছিল ওইটা ভাগ বিচার করে নিয়েছে। এখন আমাদের তো থাকতেই হবে আপাতত। আমরা একটা ছাপড়া জাতীয় পেয়েছিলাম যে অল্প কিছুদিন পরে ঘর দেবো, প্লাস ওই বাড়িতে না অন্য নতুন জায়গায় আচ্ছা আমরা পরে বাড়ি করছি। তো ও বলছে যে চলো তো যাই আমরা একটু ওই সাইড ঘুরে আসি, মানে ওর ধান্দাতে ও আমার বাড়িটা দেখবে। তো ওই সময় হলো 5-এর সময়। তো আমার আবার পায়রার খাঁচা পড়ে গেছে, আমি এবার কাঠ কিনে পায়রার খাঁচা বানাইছি আব্বুর দিয়ে আমরা 2 জনে মিলে উঠাচ্ছি ওইটা। তো ও আসছে, আমাদের বাড়ির সাথে একটু জায়গা আছে ওইখানে। তো আব্বু ডাক দিছে কে, বলছে দাদু আমি, মানে ওই ভাতিজি বলছে আব্বুরে। বলছে ওইটা কে, বলছে ওইটা আমার বান্ধবী। কে করছে, ওই যে আমার বান্ধবীর আসছে, আমরা একটু ওই পাশে যাচ্ছি। তো ওরা আর এক বাড়ি পাতে ঘুরে ওই কোনাতে ঘুরে ওদের বাড়িতে গেছে যাতে মাইন্ড না করতে পারে। আর তখন আব্বুরা জানে না, ওই অনেক আগে যাওয়ার পথে আর বলতে বলতে ওর বান্ধবীরা বলতে বলছে ঘর নেই বাড়ি নেই, সে আবার বিয়ে করবে, কারণ ওরা তো ওর বান্ধবীর কাছে বলছে আর নিজেরও তো কোনো যোগ্যতা নাই, এইসব বিয়ে করবে। পরে এর মাঝে আমি ইন্টার পরীক্ষা দিলাম, এত কিছু হয়ে গেল। ইন্টার পরীক্ষা দেওয়ার পরে তো একটা সুযোগ থাকলো, তখন আরো ফেরা দেওয়া শুরু করলাম। তো এমনই অতিষ্ঠ হয়ে গেছিল মা বাপ যে আমার দ্বারা আর মানে আমার পেশার আর নিতে পারতেছিল না ওনারা, তখন আমার প্রতি একটু ক্ষিপ্ত হয়েছিল। তো আমার অপরিবর্তে মা বাপ পরামর্শ করলো যে ওকে কিছু একটা করতে হবে। পরে ও তো এমন ছিল না, ওকে হয় ওই মেয়েরা কিছু খাওয়াইছে, কিন্তু এত কিছু হচ্ছে মেয়েদের বাড়ি কোনো অভিযোগ দিয়ে নেই পর্যন্ত, এটুক আমি বলতে পারি। আমার মা বাপ কিন্তু আমার চাচা চাচি আমাদের গ্রামের লোক ওদের গ্রামের কেউই জানে না, ইভেন ওর আম্মু আর ও ছাড়া এত কিছু ওইটাও জান না। তবে আমার নোয়া চাচা আবার পুলিশে চাকরি করে, উনি যশোরে আছে। উনি বাড়ি আসার পরে আমাদের আবার জমি সংক্রান্ত যত বিষয় টিষয় আছে এগুলো সব উনার কাছ থেকে পরামর্শ দেয়, উনি করে। তো উনাকে বলল যে আসলে ও তো এরকমের করতেছে, কি করি, ও তো পরীক্ষা শেষ এখন 2 মানে তার মানে বিষয়টা দাঁড়ালো হচ্ছে এই যে এখন পর্যন্ত আপনি আপনার ভালোবাসার মানুষকে এখন দেখেননি ঠিকভাবে, দেখি নাই। সে আপনাকে দেখেছে 2 বার, কিন্তু ঘটনা চক্রে, প্রথমে তো একবার স্কুলে, পরে যে বাড়ির উপর দিয়ে, তারপর ওই গ্রামের ওদের। আচ্ছা, এই মুহূর্তে আপনি পুরোপুরি পাগল, এই মুহূর্তে বলতে ওই মানে আপনার ঘটনার এই মুহূর্তে আপনি পুরোপুরি পাগল। এই তুমি হাসো, মাঝে মাঝে একটু মজা না করলে আসলে সবাই ভরকে, আমি খুব মজা পাচ্ছি। আচ্ছা, ঘটনার এই মুহূর্তে আপনি বিশেষভাবে পাগল, আপনি এই মেয়েকে বিয়ে করবেন, কিন্তু আপনার বাবা মা বিয়ে দেবে না, কোনোভাবেই বিয়ে দেবে না। তাতে সে আপনি সাদা গরু বিক্রি করে সাদা মোবাইল কেনেন, কালো গরু এটা ভাই আমার কাছে দিনের সেরা ঘটনা মনে হয়েছে, যে সাদা গরু বিক্রি করে সাদা ঘরে আমি গোয়াল ঘরে চার্জ দিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে আমাদের ছোট্ট একটি বিরতি নেবে, তারপরে আমরা শুনবো যে আপনার মা বাবা আপনার যে চাচার কথা আপনি বলছেন তার সাথে কি আলোচনা করছে এবং কি ধরনের মানে কমপ্লেইন দেওয়ার পর আপনার বিরুদ্ধে কি ধরনের পরিকল্পনা হচ্ছে, কিংবা আপনার এই ভালোবাসাকে বিচ্ছিন্ন করার জন্য কি ধরনের আলোচনা করা হচ্ছে। ছোট্ট একটি বিরতি নেবে, বিরতির ওপরে আবারও ভালোবাসা এবং আমানুল্লাহর এরকম পাগলামি ভালোবাসাকে নিয়ে ফিরে আসবে। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, যেখানে চলছে ভালোবাসার সবচেয়ে অদ্ভুত রাত, ভালোবাসার সবচেয়ে বড় আয়োজন, ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসা কি পারে আর কি পারে না আসলে তা এখন পর্যন্ত ঠিকভাবে জানাই হলো না। কি করতে পারে ভালো, যে মানুষটা এখন পর্যন্ত আরেকটি মানুষকে ঠিকঠাক ভাবে চোখেও দেখেনি, কিন্তু তার জন্য সে পরিবারের বিরুদ্ধে চলে গেছে, তার জন্য সে সবকিছু করতে পারে, যে কোনো কিছু করার ক্ষমতা আমানুল্লাহ এখন রাখে, তাই তো আমানুল্লাহ? ভালোবাসার জন্য একে হয়তো ভালোবাসার শক্তি বলে, কিন্তু সেই শক্তিটা আসলে সবসময় কাজে লাগে কি কাজে লাগে না, তাই আমরা শুনবো বিরতির পরে। আপনি SMS করুন যদি আগামী পর্বে আসতে চান, ওজি স্পেস হ্যাপি স্পেস নাম লোকেশন মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে, অথবা যদি ভালোবেসে কষ্ট থাকেন ওজি স্পেস স্যাড দেন আপনার নাম আছে। এই মুহূর্তে পূর্ণতা আপা আর আমার সামনে বসে আছেন হচ্ছে আমানুল্লাহ, যিনি বলছিলেন কিভাবে আসলে গরু বিক্রি করে মোবাইল কিনতে হয়, এবং সেই ভালোবাসার কথা আমরা শুনছিলাম, যেখানে পরিকল্পনা করা হচ্ছিল যে আপনার অফুরন্ত পাগলামির পর আপনার বাবা মা সিদ্ধান্ত নিল যে ছেলেকে টাইট দিতে হবে, এবং সেই টাইটের জন্য যৌথভাবে আলোচনা চলছিল আপনার চাচার সাথে। কি আলোচনা হলো তারপরে? মানে আমার আব্বুরা আর কি সবাই নোয়া চাচার সাথে, ফ্যামিলিতে যা হয় সবাই আলাদা, তো যা হয় ওই চাচার সাথে শেয়ার করে।
তো চাচা যশোর থেকে বাড়ি আসছে, আসার পরে সবাই বলছে যে ও তো এরকমের করে, ওকে ওর কথা শোনে না, ও জেনে শুনে মানে যত ধরনের মানে কমপ্লেইন করা যায়, যত নালিশ ধরনের যা খারাপ দেয়া কাজ যায়। আছে এগুলো সেগুলো করেন ওনার। তো চাচা একটা পরামর্শ আমি পরে জানতে পারলাম, চাচা ওনাদের পরামর্শ দিয়েছে যে ছেলের পরীক্ষা হয়ে গেছে, 2 মাস আছে, এই 2 মাস তো ঘুরে বেড়াবে, তো অল্প কিছু টাকা খরচ করলে হয়তো বা ভালো হইতেও পারে। আচ্ছা, তো তখন মেজো কাকা বলছে কিরকম পরিকল্পনা মানে হয়, কোথায় ওরে পাঠাইতে চাচ্ছ, টাকা আমি দিব, আচ্ছা, কিন্তু ছেলেকে তবে ভালো করো। ছেলেকে ভালো করতে হবে। ওর আব্বু তো বাড়ি থাকে না, মানে ওর আব্বুর পরিবর্তে আমরা বাড়ি থাকি, আমাদেরও তো দেখতে হবে, যে কোনো মান সম্মানের কোনো কিছু হইলে তো আমাদেরই হবে। তো বিষয়টা বলছে যে ওই বিষয়ের জন্য এই পাগলামি করছে। পরে নোয়াকাকু বলছে আচ্ছা ঠিক আছে, আমি ওসি সাহেবের সাথে কথা বলতেছি, ওরে কিছুদিন আমরা ভিতরে রেখে দিই, ভিতরে মানে জেলখানার ভিতরে রেখে দিই। কিছুদিন জেলখানার ভেতরে রাখে তো? হ্যাঁ, ও তো আচ্ছা। পরীক্ষা শেষ মানে একটু ঘুরে আসুক। ও ঘুরে আসুক, ও অন্য জেলখানার কোথাও ভেতর থেকে ঘুরে আসুক। হ্যাঁ অন্য কোথাও ঘুরতে যাবে, তাছাড়া ওইখানেই থাকুক, ও কিছু টাকা দিতে হবে আমাদের। মানে এটা আপনার চাচা বুদ্ধি দিচ্ছে, চাচা বুদ্ধি দিছে যে যাতে আমি, ছেলেকে সংশোধনের আমার তো উপায় হচ্ছে ঘুরে আসুক। ইন্টার পরীক্ষা শেষ, তো আমি তো ওই 2 মাসে তো আরো বেশি পাগলামি করব, তো সেই জন্য আর কি আমার চাচাদের কাছে উনি, ওই চাচা ওই পরামর্শ, নোয়া চাচা অর্থাৎ আমার আব্বুর বড় যিনি, উনি পুলিশে চাকরি করে, ছোট চাচা থাকে সৌদি আরব, আর আমার আব্বু ঢাকাতে থাকে, আর বাড়িতে থাকে 3 জন, ওনারা চাকরি বাকরি করে, চাকরি করে চাষবাস করে। তো এখন মা বাপ হয়ে তো আর আমাকে সরাসরি মানে ধরে দিতে পারতেছে, জেলে পাঠাতে জেলে পারবে। পাঠাইতে জেলে পাঠাবে, এটা চাচা বলছে তো পাঠাইতে হবে যদি ভালো হয়। তো ডাইরেক্টলি তো আমাকে আর ধরে দিতে পারতেন, তাহলে তো আমার কাছে আজীবনের জন্য কালারিং হয়ে যাবে। তো আমি বিকালবেলি মানে বাসা থেকে খেয়ে দিয়ে আসছি, আসার পরে এক ভাইয়া বলছে আই ক্যারাম খেলি, তো ক্যারাম বোর্ড খেলতে দাঁড়াইছি, আর চার দোকানে কিছু লোক চা খাইতেছে, কিছু লোক তাস খেলতেছে। গ্রামে এটা খুব হ্যাঁ, সচরাচর একটি সচরাচর দৃশ্য। হয়, সারাদিন কাজ চায়ের বাজ করে দোকানে, হ্যাঁ, বিকাল হইলেই এই যার যেটা। তো আর অনেক লোকজন বসে পড়ে খেলা দেখতেছে, আমি ততটা পারি না, ওই আউল ফল মার দিই, তো লোকজন ওইটাই বেশি পছন্দ করে। আর তো দেখতেছে হুট করে মোটরসাইকেলে 2টা লোক আসছে সাদা পোশাকে। মোটরসাইকেল তো কতজনই আসে, চা খাইতেও আসে, সিগারেট কিনতেও আসে, অনেকেই লোকজন আছে দোকানে, তো পুলিশের কোনো পোশাক না তাদের গায়ে। তো আসার পরেই আমার কলার চেপে ধরছে। আচ্ছা। যখন আমার কলার চেপে ধরছে, তখন আমার সামনে যে 3 জন দাঁড়াইছিল, ওরা আমার সামনে নাই, ওরা দিয়েছে দৌড়। যত লোক টেলিভিশন দেখছিল দোকানে তারা দিছে দৌড়, যত লোক চা খাচ্ছিল 4 কাপ হাতের নিয়ে মারছে দৌড়। আর তাস খেলার লোকজনের তো মানে জুতা আছে, লোক নাই, টোটাল আমি ওইখানে দাঁড়ায় আছি, আর দোকানদার বসে আছে, আর কোনো লোক নাই। পুলিশে আমি বলতেছি, তখন কাজ তখন বের কি করে- আপনি জানেন যে পুলিশ? না না না, তখন আমি বলছি আমার ধরলেন কেন, তখন পকেটে থেকে কাজ বেরোতে, আমরা জিবির লোক। আচ্ছা, আমি জিবির লোক, আমাদের অপরাধ কি, ক্রাম খেলা কি কোনো অপরাধ? তখন আমি বলতেছি, তো বলছে ক্রাম খেলা অপরাধ না, জুয়া খেলা অপরাধ। আমি জুয়া খেলা মানে আপনি জুয়া পাইলেন কই? তখন তোমাদের এখানে জুয়া খেলা চলতেছিল। আমি বললাম আপনারা কি কমপ্লেন করলো? তখন করছে যে কই করছে, তোমরা জুয়া খেলতেছিল সেই হিসাবে ধরছি। পরে আস্তে আস্তে লোকজন আইছে, প্রথমত দৌড় মারছে, মানে প্রথমে না বুঝেই সব ভয়ে দৌড় দিয়ে। হ্যাঁ ভয় ধরছে, পরে আইছে, আসার পরে কেউ বলছে না জুয়া টুয়া খেলে না, আবার কিছু মুরব্বীরা বলছে পোলাপান খারাপ, ওরা খেলতেও পারে, ধরছে ভালো হয়েছে, মানে এটা সেটা বলা হয়, যা হয় মানে সুযোগের সদ্ব্যবহার সদ্ব্যবহার। যেভাবে কেউ করতে বলছে পারে। না গ্রামের পোলাপান ওরা তো জুয়া খেলে না, কেউ বলছে না ওরা খেলে, ওরা অনেক রাত পর্যন্ত, রাত 2-4-3টা পর্যন্ত খেলে মানে এটা সেটা বলতেছে। তখন নোয়া কাকা এসে নোয়া কাকা তো ওনাদের আনছে বলে, পুরোটা তো সাজানো। হ্যাঁ, নোয়া কাকা বলতেছে যে কি হয়েছে আপনারা ধরছেন কেন আমার ভাতিজাকে, মানে উনিও আমার কাছে কালারিং হইতে চাইতেছে না। আচ্ছা, তো বলছে আমি একটা পুলিশের লোক, কার্ড বের করে দেখাইছে, আমার সামনে দেখাইছে। তা বলছে যে আপনি আইনের লোকে আইনের বিরোধিতা করতে পারেন না, আপনার ভাতিজা জুয়া খেলতেছিল, আমরা হাতে নাতে ধরছি, আপনার যদি কোনো কিছু করার থাকে আপনি কোর্টের থেকে ছাড়াই নিয়ে আসেন, আমি আপনার ভাতিজাকে ছাড়তে পারবো না। পরে নিয়ে যায় আমারে 3টার দিকে ধরছে আর কি, 5টার দিকে আমার থানায়ও নেয় নাই, কোথাও নেয় নাই। লাস্ট এসপি সাহেবের যেখানে প্রথমত থানায় নিয়ে গেছে, এসপি সাহেবের সামনে বসে আছে, এসপি সাহেবের কাছে আবার 2-3টা ফোন গেছে, যে বলছে যে মানে আমি শুনতে না, এসপি সাহেব কাছে সমস্যা নেই, আপনার টেনশন করার দরকার নেই, সব যা হবে ভালোই হবে, ভালো মোতাবেকই হবে, কোনো সমস্যা নেই। ওইটা বলে এটা গাড়ি আসলো, গাড়িতে আমার খুলে গাড়িতে ওঠো, আমি গাড়িতে উঠছি, ওই সময় শীতের সময় আর কি, আমাকে নিয়ে চলে আসছে, এসে জেলের ভিতরে ঢুকাই দিছে। দেওয়ার পর আমি ভাবতেছি যে কি হলো এই মুহূর্তে, ওকে কি বলবো। তো আমার কাছে সেই ফোন যা ছিল, ফোন যা আবার
ওই নোয়া কাকুর কাছে দিয়ে দিয়েছে। নোয়া কাকু বন্ধ করে ওই সময় আর আম্মু চলে আসছে, আম্মুর কাছে দিয়ে দিয়েছে। তো যখন আমাকে নিয়ে আসে তখন আমার আম্মু কান্নাকাটি করতেছিল অনেক। তো সে হোক, ছেলে যারা নিজের হাতে দিয়ে দিচ্ছে, মনের তো একটা কষ্ট থাকতে তখন পারে। পর্যন্ত তো আপনি জানেন না। আমি কিচ্ছু জানি না, আমি তো জানি যে পুলিশে ধরছে, ওই সে পরে ওরা ওই যে নাম্বার দিছে ওর সাথে তো নিয়মিত ভাবে ওদের যোগাযোগ হয়। তো বলছে ওর ফোন বন্ধ, ও কই? তো বলছে ওর তো পুলিশই ধরে নিয়ে গেছে, ও জুয়া খেলতেছিল, জুয়া খেলার কথাকে পুলিশই ধরে নিয়ে গেছে, ও তো আসলে জুয়াটা খেলতেছিল না। তো পরদিন আমার শীতের জামা কাপড় যা আছে, 2টা শার্ট, 2টা প্যান্ট, জামা, এটা বিকাল বিলে আমার পুলিশে দিতে আছে ভিতরে। আমি বললাম এগুলো পাইলেন কি? আমার পরিবার তোমাদের ফ্যামিলি থেকে পাঠাইছে। এবং পুলিশ আমার এটাও বলতেছে মানে ওর ভিতরে যাতে আমার কোনো কষ্ট না হয় সেরকম ব্যবস্থা করে দেবে। বলছে যে তোমার নামে কিছু টাকা আছে, 3000 টাকা আছে, তোমার এই যে ক্যান্টিন আছে, যেটা লাগে তুমি এখান থেকে নিয়ে খাবা, আমরা টাকা এখান থেকে কেটে রাখবো। এবং তোমার যদি এই সরকারি যে খাবারগুলো আছে এগুলো খাইতে যদি ভালো না লাগে, তুমি যদি নিজে ওয়াজার দিয়ে রান্না করে খাও, তো এখানে মাংস টাংস সব কিছু আছে, তুমি যা বলবা আমরা তাই করে দিব, মানে রান্না করে তোমাকে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। তো যতই হোক আমার তো মনটা ভালো না। তো এর ভিতর আমার ফ্যামিলি ওই দিন গেছে, তা কেউ দেখা করিনি। আচ্ছা। তা 2 দিন পরে আম্মু গেছে, মেজো কাকু গেছে। যায় গেলে আমি আম্মুরে দেখে খুব কান্নাকাটি করে দিয়েছি যে আম্মু আমার এইখান থেকে নিয়ে যাও, আমার খুব কষ্ট হচ্ছে, আমি থাকতে পারতেছি না। কারণ আমি তো পোলাপানের সাথে বেড়াইছি, মানে আনন্দ ফুর্তিতে। এখন এই জায়গাতে মনটা খারাপ। জেলে তো আসলে ভালো লাগার কথা, ভালো লাগার তো কথা ভালো না। লাগার জায়গাও না। তো ওখানে রাখছে। আম্মু বলছে যে আসলে এখন তো ঝামেলা চলতেছে, ওই সময় আবার আমাদের মাগুরার এমপি সাহেব মারা যায়, তো ইলেকশনের সময় চলছে, আবার নতুন পরিবেশও গরম। হ্যাঁ, পরিবেশে গরম। বলছে এখন তো জামিন করানো সম্ভব হচ্ছে না, তবে তুমি থাকো কিছুদিন, আমরা চেষ্টা করতেছি। আমরা তো চাই না যে ছেলে ভিতরে থাকলে মা বাপু ভালো থাকতে পারে না। তো কাকা যায়, আজ কাকা যায়, ও যায়। ও 1 সপ্তাহ পরে দেখি যে ও আর ওর আম্মু গেছে। আচ্ছা। মানে আমি তো আর জানি না কি আছে, কেউ নাম তো জানে না। এমনি ওইখান থেকে যে দেখতে যায়, তো ই করে যে আপনার লোক আসছে। হ্যাঁ, লোক আসছে। তখন আসে দেখি যে ও, তখন দেখার পর আমার খুব খারাপ লাগে এবং কান্নাকাটি করে দিই। তোর আম্মু আমারে বলে যে কি তোমারে বলছি না একটু ভালোভাবে চলাফেরা করছি, তুমি গেছো কেন জুয়া খেলতে? তখন ওরাও জানে না যে আসলে ওর পরিবার। তো তখন আমি বললাম যে আসলে আমি জুয়া খেলিনি, আমি জাস্ট ক্যারাম খেলছিলাম। তো এসে আমারই ধরছে, আমি রাস্তার সাইডে দাঁড়াইছিলাম, আমারই ধরছে, আর সবাই তো দৌড় দিছে। এখন ছাড়ে নাই, আমার কাকা বলছে, সেও ছাড়ে নাই। আমি ওর এই কথা বলছি, আমার কাকা বলছে, তাও তো ছাড়ে নাই, আমাকে এনে রেখে দিয়েছে। কিন্তু আমার নামে তো কোনো মামলা টামলা কিচ্ছু নাই, জাস্ট নিজের টাকা পয়সা খরচ করে। পরে এভাবে প্রায় 1 মাস মতো থাকলাম। 1 মাস? 1 মাস ফুল। পরে ইলেকশন শেষ হয়ে গেল, ইলেকশনে 1 মাস জেলে থাকলেন? 1 মাস জেলে। আর 1 মাসের যত খরচ সব পরে জানতে পারলাম যে প্রায় 35-36 হাজার টাকা মা বাপের খরচ হয়েছে। এই 1 মাস আমাকে রেখে দিয়েছে, যাতে ছেলে যা ওই জেলে থেকে আপাতত সংশোধন হয়ে আছে, সংশোধন, মেয়েকে ভুলে যায়। তো 1 মাস পরে বের হয়েছি। বেরোনোর পরে আম্মুরে বললাম আমার ফোন কই, পরে ফোন দিছে, যদি আবার ভালো চালু থাকে, বেরোতে মন খারাপ। ওনার যেদিন বেরোয় ওই দিন আমার আব্বু ঢাকাতে আসছে, আসে আব্বু গেছে, কাকু গেছে, আম্মু গেছে, আর চাচতো ভাই 2টা গেছে। ওনারা দিয়ে আমাকে সন্ধ্যাবেলা নিয়ে আসছে। নিয়ে এসে আমি বলছি আমি একটু বাজারে থাকি, পরে যাইতেছি। আমাকে না, তোমার বাজারে থাকা লাগবে না, তুমি বাসায় চলো। তো ওই দিন নিয়ে গেছে, নিয়ে রাতের বেলা বেরোইতে দেয় না। আমি রাতের সকালবেলা আমি দুপুর বেলা আমি বেরোইছি। বেরোয় তো রাতের বেলা যাই, আমি ফোন চাইছি আম্মুর কাছে। তো আম্মু আব্বুকেই নিষেধ করে নাই, ফোনটা আমাকে দিয়ে দিছে। আমি অন করেই আগে ওইখানে কল দিছি, ওর দ্বারে কল দেওয়ার পরে কথা মতো বলছি। ও তো যখন বেরোইছি শুনে অনেক খুশি। ওর আম্মু বলছে দেখ ভালো হয়েছে আনটান, তোর ভিতরে আর ওর বিয়ের ইটি আসে নাই। তো এরকম 15 দিন গেছে, যার পরে আমি আবার শুরু করছি আমার বিয়ের কি ব্যবস্থা করতেছি তোমরা। মানে আম্মুর আবার বলছি, আম্মু বলছে তোর যার জন্য যা করলাম তাতে কিচ্ছু হলো না, এখন এসে বল। হ্যাঁ, আমি বলছি যার জন্য যা করলো মানে। তখন আমার পাশের বাড়ি আর একটা দাদি এসে বলতেছে তোরে জেলখানায় রাখছে, তোরে এইটা করে তোরা আম্মুরা নিজে। তখন তোমার মাথা, আমি বলছি আম্মু তোমরা কি করছো, তোমরা নিজেরা আমার জেলখানায় রাখছো। তখন আম্মু বলছে দেখ বাবা, মানে তুই তোমার ছেলে, তুই এরকম যদি করিস তা কিছু হয় না, আমাদের কিছু টাকা করে আমরা চাইছিলাম যে তুই ভালো হ। তো ওই কথা শোনার পর আমার পাগলামি আরো বাড়িয়ে গেছে, কি তোমরা আমার ছেলে, আমি ছেলে তোমাদের, তোমরা আমার জেলখানায় রাখছো। তখন আম্মু কান্নাকাটি করতেছে, বলছে আমরা তো চাই যে তুই ভালো হ, তুই এরকম
করিস না, বাজে পোলাপানের সাথে চলাফেরা বাদ দে। আমি বললাম সব ভালো হয়ে যাবো আমি, তোমরা ওর সাথে আমার বিয়ের কথা ঠিক করে আসো। আমার কথাই ওই একটা যে ওর সাথে আমার বিয়ের কথা ঠিক করো। তো তারপরেও কোনো কিছু কাম হয় না। তবে আমার আবার কোনো বোন নাই, আচ্ছা আমরা 2 ভাই। আমার বোন নাই বলতে আমাদের এমনই কপাল পড়ে, আমার আব্বুর হলো 6 ভাই, তো আমার নোয়া চাচা পুলিশ, ওনার কোনো ছেলে নাই, ওনার 3 মেয়ে। আচ্ছা আর মেজোজনের 1 মেয়ে 2 ছেলে। আর যা আছে ছোট কাকুর হলো 3 ছেলে, বড় কাকুর 4 ছেলে, বড় কাকুর 3 ছেলে, সেজো কাকুর 4 ছেলে। আর আমরা 2 ভাই, মেজো কাকুর 2 ছেলে 1 মেয়ে। এই আচ্ছা। টোটাল 6 জনের 4 মেয়ে আর 14টা ছেলে, 15টা ছেলে। তো এই ওরে ফোন দিলাম, দেওয়ার পরে ওরে বললাম যে আমার তো রাজি টাজি হয় না, এখন কি কর, আমরা পালাই বিয়ে করি। ওকে যে আপনি তো আপনার ইয়েটা শেষ করছেন, তো আমার তো কিছু করণীয় আছে, আমি দেখি পারি কিনা। হুম, পরে ও আমাকে বললো যে আপনার আম্মুর নাম্বার দেন আমাকে। আচ্ছা তো আমি ও বলার সাথে সাথে আমি দিয়ে দিছি। হুম, তো দেখি কোনো কিছু হয় নাকি। ও আমার আম্মুরে ফোন দিয়েছে, দিয়ে সালাম টালাম দিয়ে প্রথমে আম্মুই বলছে, তা আম্মু আমি অমুক বলছি। তা আম্মু আবার বলছে তোমার সাহস কত বড়, তুমি আমার নাম্বারে ফোন দিছো, নাম্বার পাইছো কই? হুম, তা ও বলছে যে আমার নাম ধরে বলছে আমানুল্লাহ দিছে নাম্বারটা। তা আম্মু বলছে তুমি কি বলতে চাও বলো। তা বলছে দেখেন আম্মু, আমি আপনার মেয়ে হিসেবেই বলতেছি, আপনার তো কোনো মেয়ে নাই, তা আমি আপনার মেয়ে হিসেবেই বলতেছি, আপনি মেয়ে মানুষ, একটা মেয়ের কষ্ট বোঝেন। তো আমি আপনার ছেলেকে পছন্দ করি, আপনার ছেলেও আমাকে পছন্দ করে। হুম, এখন আপনারা যদি আমাদের সম্পর্ক না মেনে নেন, তো আমরা হয় পালাই বিয়ে করবো, না অন্য কোনো একটা অঘটন ঘটাবো। অঘটন ঘটাবো। হুম, তো আমি আপনার এতটুকু কথা দিচ্ছি, আমি গরিব মানুষের মেয়ে হইতে পারি, তো আপনি যদি আমাকে নিজে নিয়ে আসেন, তো আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না। প্লাস আপনি মনে করবেন যে আমি হলো নিজের মেয়েকেই আনছি, ও আমার নিজের মেয়ে। হুম, কারণ আমি আমার মাকে যতটুকু ভালোবাসি, আমি আপনাকে ততটুকুই ভালোবাসবো। হুম, তো ওই কথা বলার পরে কেমন যেন আম্মুর মনটা গলছে আর কি। আচ্ছা, তখন আম্মু আব্বুরে বলছে আসলে ছেলে যে যাই হোক, সে গরিব, আমরা তো তাদের বাড়ি যাব না, কিংবা আমরা থাকবোও ছেলের না। থাকবো না, ছেলের যৌতুকও নিব না। হুম, হুম, তো তোমার আর এতেই করার দরকার নেই, তুমি একটা ওদের সাথে রফা করে রাখো আর কি, কথাবার্তা বলে রাখো, যাতে ইয়ে হয়। হুম, তখন কাকাদের আবার সবাই বসছে হুম, সন্ধ্যাবেলা, বসার পরে এখন মেজো কাকা যে রায় দেবে সেটাই। তো মেজো কাকা বললো যে ইয়ে হয়েছে, আচ্ছা ঠিক আছে। হুম, আব্বুরে বললো যে তাহলে ছেলের কথাই মেনে নাও, যা সে যদি সংসার করে হুম, তো আমাদের কোনো দরকার নেই, তুমি ওদের সাথে কথা বলে যে ও ইন্টার পরীক্ষার পর রেজাল্ট বেরোক, অনার্সে ভর্তি হোক, মেয়ের পরীক্ষা টরীক্ষা হোক, তারপরে পরে যে দেখা যাবে। তো মেয়ে যার জন্য বিয়ে থা দেয় না, পড়তেছে পড়ুক, হুম, এরকম ভাবেই। পরে ওই নোয়া কাকার মেজো মেয়ে আবার গ্রামে বিয়ে হয়েছে, সে বোনারে আব্বু ফোন দিল, হুম, দেওয়ার পরে বললো যে আচ্ছা তুমি যে রুবেল একটু, সে বনার নাম রুবেল, বললো যে রুবেল তুমি যে একটু ওদেরকে একটু বলে আসো ওদের বাড়িতে, কারণ আমাদের বাড়ি থেকে হুম, হুম, ইয়ে না, বেশি দূরে না। হুম, তো রুবেল কয়, আচ্ছা ঠিক আছে, ও আমারও বলছে, হুম, তা আমি যাইতেছি। তখন যাইতেছি, আমি আব্বুরে বললাম যে টাকা দিন 1000। হুম, তো বলতে টাকা কি হবে, তাই আমি বললাম আপনি পাঠিয়ে দিয়েছেন আত্মীয় বাড়ি, তো মিষ্টি কিনা লাগবে না? তা আব্বু বলছে দেখো শয়তানের কাজ কি, ওর ভালোর জন্যই করতেছে, ও আবার আমার কাছে টাকা চাইতেছে। পরে 500 টাকা দেয়, আমি 500 টাকা না, 500 টাকা দিয়ে হবে না, তুমি 1000 টাকা দাও। পরে দিছে 1000 টাকায়, দেওয়ার পরে আমি সাথে গেছি। পরে আব্বু কয় তুই যাবি কে? পরে আমি বললাম না, আমি যাবো না। পরে কয় না তোর যা লাগবে না। আমি বলছি, আচ্ছা ঠিক আছে আমি যাবো না, আমি বাজার পর্যন্ত যাবো, আমার বাজারে একটু কাজ আছে, ইয়ে করি। তো লাইক মোটামুটি ইয়ে হয়েছে। পরে আমি যে 2 কেজি মিষ্টি কিনে দিছি প্রায় 500 টাকা দিয়ে কিনে দিয়ে, ওই বন এবার করছে কি, ওদের 2-3 বাড়ি পরে একটা ভালো একটা লোক আছে মান্যগণ্য, ওনার ছেলে আবার আমার বোনের বন্ধু। আচ্ছা, পরে ওকে ফোন দিয়ে বিস্তারিত বলছে, বলার পরে করছে চল একটু অমুকদের বাসায় যেতে হবে, যাই বলছে যে এই বিষয় দিলে। ওর মা তখন পুরো একটু নিশ্চিন্ত হয়েছে। ও চাচারা বলছে যে অমুকের ছেলের সাথে বিয়ে দেবে, মানে আমাদের তো আর কোনো, মানে আমি গ্রামের ভিতরে যা করি, বাইরের সাইডে কে আমাকে ওনাদের গ্রামে ঠিক মতো কেউ চেনেই না। আমি যা করি আমার নিজের গ্রামে করি, আদার সাইডের সব দিক থেকে ভালোভাবে চলাফেরা করি, যদিও কখনো যাই তো খুব ভালোভাবে চলাফেরা। আর আরও একটা কারণ কি, যে ওদের গ্রামে কখন যদি যায় তা একদম মাটির দিকে তাকায় যায়, কারণ ওর সাথে কথা বলি, কেউ যদি কোনো খারাপ আচরণ দেখে তাহলে তোদের কাছে বললি তো ঝামেলা, তখন আবার অন্য দিক যাবে। হুম, তো বলার পরে ওদের ফ্যামিলির সবাই মোটামুটি হুম, হ্যাপি,
মানে রাজি আছে, সবাই এখন শান্তি হ্যাঁ, খুঁজে পেল একটু। শান্তি খুঁজে পেল যে অমুকের মানে অমুকের পরিবারের সাথে আমাদের মেয়ে বিয়ে হওয়া মানে তো অনেক ব্যাপার। হুম, মানে আমার বাপ চাচার আবার একটু সুনাম আছে গ্রামে, বুঝতে পেরেছি। মানে একটু লোকজন বেশি তো সবকিছু আছে। তো তখন বলে চলে আসলো, তখন তো আমার আর আব্বু, তখন আমি আর কি পুরোপুরি শান্ত হয়ে গেলাম, আমি আর ইয়ে করি না, মানে পাগলের মাথা ঠান্ডা হলো। ঝাঞ্ঝা হলো। তখন তো আমি ওদের সাথে কথা করতে হবে, এরকম 4 জন, আমি সহ 4 জন রাজি হলো। আচ্ছা, তো আমি চল যাই, কলেজ এক কম্পিউটার দোকানে গেলাম, তো আজকে না 3-4 দিন পরের থেকে এর প্রক্রিয়া শুরু হবে, রেজাল্ট হবে। করে গেলাম, ওই যে বলে যে অমুক দিন আসো, আমরা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, সাবজেক্ট কোড দিলাম, দেওয়ার পরে ইয়ে হলো। এর ভিতরে মানে মানে ফেল করছি, আবার বিয়ের কথা চাচ্ছে, তার মা বাপের মন খুব খারাপ। তো তারপরেও কোনো কিছু বলি নাই, যে হয়তো বা ওই টেনশনে পড়ামড়া করতে পারে না, আগামী বছর পাশ করে যাবে, এমন কিছু ইয়ে করে নাই। তো ঠিক 1 মাস পরে আবার রেজাল্ট বসে আছি বাজার পারে, তো আমার ওই সে ফোন যা তো আছেই, ওই নেট টেট চালায়, এর ইতিমধ্যে সবকিছু শিখে গেছি নেট টেট চালানো। তো দেখি যে যেদিন টেলিভিশনে প্রচার করছে যে রিলিজ স্লিপের দেওয়া হয়েছে, মানে যারা আবেদন করেছে ওদের রেজাল্ট দেওয়া হয়েছে, তখন আমি আবার চ্যালেঞ্জ করছে ওই প্রক্রিয়া যে দেখছি, দেখার পরে দেখি যে আমি পাশ করছি, এবং ইভেন আমার পয়েন্ট হয়েছে 4.21। আচ্ছা, মানে আমি যে সাবজেক্টে ফেল করছি সেই সাবজেক্টে আমি এ পাইছি ম্যানেজমেন্টে। আচ্ছা, পরে আমি বাড়িতে গেছি, যে আম্মুরে মানে আনন্দের জ্বালায় কান্দে দিছি অলরেডি, আম্মুরে জড়াই ধরে, আম্মু আমি পাস করছি। কারণ আমি ফেল করার পরে আমার অনেকজনে অনেক কিছু বলছে, যে বদমাইশ ছেলে, লেখাপড়া করে না, এই যাও যোগ করে মা বাবার সাথে এরকমের করছে, ও কিভাবে পাস করবে, ও দেখা দেখি 5টা ছেলেও নষ্ট হবে, এরকম ভাবে বলছে। তবে আমার আম্মু একটা কথাই সবাইকে বলতো, যে আমার ছেলে যদি ফেলও করে তারপরেও ভালো, ও নিজে মানে অসৎ পথে গেলেও অন্য কাউকে নিয়ে যায়নি, প্লাস কোনদিন যাবে না। আম্মু আবার একটু সাপোর্ট টানতো, তো ছেলে তো তারপরে আবার ইজি করে ভর্তি হলাম অনার্সে, দিয়ে এভাবেই চলতে লাগলো। পরে ওদের সাথে এর মাঝে ঈদ চলে আসছে, রোজার ঈদ। তো ওদের সাথে একটা কথা বলে আসছে যে ঈদের পরে আমরা ই করে রাখবো, একটা আংটি বানায় পরাই রাখবো, ছেলে যে অনার্স শেষ হবে, ওরও লেখাপড়া যত বন্ধু করে আমরা খরচ দিব, আপনারাও দিয়েন, তারপরে আমরা বিয়ে সাথে দিব। নজরুল তো এখন বেকার, ও তো বেকার, ও বিয়ে দিলে কি হবে। তো এরকম বলার পরে ওইটা 1 সপ্তাহ পরে ওর আব্বু আমাদের গ্রামে আসছে, আসে বাজারে, হ্যাঁ মেয়ের আব্বু আমাদের গ্রামে এসে বাজারে 4 দোকানে বলছে যে একটা আংটি নেই, 5,000 10,000 এরকম হবে। তো ওই মানে অমুকের ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, উনি তো বলে আসছে। তো ওই 2 বছর পরে যদি ছেলে বলে যে না আমি বিয়ে করবো না, এখন ভালো লাগছে, এখন বলতেছে 2 বছর পরে যদি বলে যে বিয়ে করবো না, তো আমি তো গরিব মানুষ, তখন কি হবে? তখন আমার তো মেয়ে তো বিয়ে দেওয়া লাগবে, কারণ সবাই জানাজানি হয়ে গেছে। ওই কথা যে আমার ভাইরা শুনে আব্বুরে ফোন দিয়েছে, তখন আব্বু একটু মন খারাপ করছে, তখন আচ্ছা ঠিক আছে ওদের বলে দাও। ও আব্বু আবার ফোন দিয়ে বলে দিয়েছে যে তাহলে হলো ঈদের পরের দিন ওর বোনেরা আসবে এখানে, ওনাদের নিয়ে যে আমরা কাবিন চাবিন করে রাখবো। আচ্ছা ঠিক আছে, এরকম তাহলে আর আংটি বানানো আমাদের হয়নি। তো বোনাদের বলা আছে 4টা বোনাই আমার, ওই 4টা বোনারে বলে রাখছে আব্বু যে ঈদের আমাদের বাসায় আসবে, আসার পরে ওরে যায় আমরা কাবিন করে আসবো। তো ঈদের দিন সকালে না, ঈদের নামাজ টামাজ পড়ে আসছি, আসার পরে আমাদের গ্রামে আবার ইয়ে খেলা হচ্ছে, আর্জেন্টিনা ব্রাজিল ফুটবল খেলা আসছে। তো আমি আবার ফুটবল খেলছি, আমি ইতিমধ্যে ফুটবল খেলতে নেমেও গেছি। আচ্ছা, আমি আবার আর্জেন্টিনা সাপোর্ট করি, মানে লোকজন ঈদের সময় বাড়ি আসলে যা খেলাধুলা হয়। এর ভিতরে ওদের বাড়ি থেকে ফোন দিচ্ছে, ওর আম্মু দিচ্ছে আমার মানে আব্বুর ফোনে, আর ও দিচ্ছে আমার ফোনে। তখন আমি আবার একজনের কাছে ফোন রেখে দিছি, দিয়ে আমি খেলতে নামছি। পরে সে আমার জাগ দিচ্ছে যে বারে বারে কোন নাম্বার থেকে ফোন আসতেছে, এই কথা বলো। পরে আমি নিয়ে কথা বলার পরে আমাদের বাড়িতে গ্যাঞ্জাম বেঁধে গেছে। কেন গ্যাঞ্জাম বাঁধছে কেন না, আমরা যাবো সন্ধ্যার দিকে আর কি, তো লোকজন জান না, ছোট মানুষ বিয়ে হচ্ছে। পরে গ্যাঞ্জাম বেঁধে গেছে, কেন? আমার বড় কাকি বিয়ে হইতে দেবে না। মেয়ের বড় কাকি? হ্যাঁ, মেয়ের বড় কাকি। আচ্ছা, হইতে দেবে না। কেন দেবে না? বলছে যে ছেলে মেয়ে দুজনেই তো সবার লোক বড় হয়ে গেছে, এখন কাবিন চাবিন করে দিলে কি হবে কি না হবে, এটা হবে না, হলে আজকে বিয়ে হবে, তা নাহলে হবে না। এটা হলো ওদের সাজানো প্ল্যান, মানে বড় কাকিদের সাজানো, বড় কাকি ওদের ফ্যামিলির সাজানো প্ল্যান। আচ্ছা, মানে বিয়ে যে আজকের ভিতরে যাতে হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এবার ওই কথা আব্বু যখন শুনছে, শোনার পরে একটু রাগে আজকেই বিয়ে হবে, আজকেই বিয়ে হবে। আচ্ছা, এখন ওই দিন হলো ঈদের দিন, ঈদের দিন বলছি, ঈদের পরের দিন, এটা হলো ঈদের পরের দিনকার ঘটনা। তো আজকেই বিয়ে হবে। তখন বিয়ে যখন করতে যাবো,
আব্বু আমার ফোন দিয়েছে যে বাড়িতে আসো। হুম। আসার পরে আমি কি হয়েছে কয় ওরা এই বলছে, আমি তো ওইখান থেকে শুনছি ও আমারে বলছে, তো বিয়ে আজকেই করতেই হবে, বিয়ে করে আমরা বউ ওইখানে রেখে দেবো। মানে বউ উঠিয়ে নিয়ে আসবে? না না উঠিয়ে নিয়ে আসবো না, বউ বাপের বাড়ি থাকবে? আচ্ছা তারা যা চাইছে আমরা তাই করি। আচ্ছা, মানে তাদের ভয় হচ্ছে যে 2 বছর পর আপনি পোল্ট্রি মারতে পারেন অথবা পোল্ট্রি। আপনার বাবা মা কথা ঘুরিয়ে নিতে পারে, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ঘটতে পারে। তো বিয়ে যার- করতে গেলে আজকেই করতে আর হবে। আচ্ছা সেটা তো বলছে, বলার পরে বলছে কাবিন, আমরা তো বলছিলাম না কাবিন করে রাখবো, তখন ওর বড় চাচি উপস্থাপন করছে যে ছেলে মেয়ে তো বড়, এখন কাবিন করে রাখবেন কি দেখি হয়, ওরা কি করে কি না করে, হচ্ছে আজকেই বিয়ে হবে, হলেই বিয়ে হবে, না হলে হবে না, একবারে বাদ, আমরা মেয়ে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবো। আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছে একটু প্রাপ্তবয়স্ক ভয় ছিল, হ্যাঁ, হ্যাঁ, যে যেহেতু হাজবেন্ড ওয়াইফ হয়ে যাবে, যদি পরবর্তীতে কোনো সম্পর্ক টম্পর্ক করে কোনো কিছু দুর্ঘটনা ঘটিয়ে দুর্ঘটনা ফেলে ঘটে। তাহলে পরবর্তীতে তো ওটা যাতা হয়ে যাবে। হ্যাঁ। ও আচ্ছা এই আচ্ছা, কারণে ওর আচ্ছা। বড় কাকু বলছে যে বিয়ে হইলে আজকেই হবে, কাবিন টাবিন হবে না, যদি বিয়ে তো করার সাথে মেয়ে আমাদের বাড়ি থাকুক, বিয়ে হলে আজকেই হবে, আর তা নাহলে হবে না, আমরা মেয়ে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবো ঈদের পরে। আচ্ছা 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 এইটা তখন আব্বারে বলার পরে আব্বু কাকাদের বললো যে এইবার বললো যে ঠিক আছে তুমি বউ নিয়ে এসে না বিয়ে দিয়ে দেবো, আচ্ছা যা আছে। যা আছে। ছেলেও যখন বিয়ে করতে চাইছে হ্যাঁ। আর তারা বলছে বিয়ে দিয়ে দাও, আচ্ছা কারণ ওইটা হলো ওদের সাজানো প্ল্যান, হ্যাঁ যে ওদের ভিতরে যে কোনো কাজে ঝুঁকাইতে হবে। হ্যাঁ তো নিয়ে গেছে, যাই আমরা সন্ধ্যা না বিকাল বেলি হুম। 4টার দিকে গেছি, তারপরে খাওয়া দাওয়া শেষ, এবার বিয়ে শাদী হয়েছে, আর কোনো বেশি লোকজন না, হুম। তো সামথিং একটা বিয়ে হচ্ছে, হওয়ার পরে এবার সবাই চলে আসছে, আব্বু নিজেও গেছে, আমরা যাওয়ার পরে আব্বু নিজেও গেছে, কারণ আমাদের মূল সবকিছু করছিল আব্বু, অন্য কেউ নেই আমাদের ভিতরে, অন্য কেউ নেই, আব্বু নিজেই। হুম। তো পরে দুলাভাইরা চলে আসছে, তখন আমি বলছি আপনারা চলে আসছেন, আমি কই থাকবো, আমি তো বাড়ি যাবো। তখন না তোমার বাড়ি যাওয়া যাবে না। আমি কেন? তা বলছে যে বিয়ে করলে থাকতে হয় এখানে, শ্বশুর বাড়ি থাকতে হয়, যদি বউ না নিয়ে যাও। আমি বলছি, বিয়ে করছি তা আমি থাকবো কোন কারণে, হ্যাঁ। আমার তো বাড়ি যাওয়া লাগবে। হ্যাঁ তা বলছে না এখানে যাওয়া যাবে না। পরে আমি বলছি আমি তো একটা পাঞ্জাবি গায়ে দিয়ে আসছি, আর তোর একটা সেন্ডু গঞ্জি গায়ে আছে, তা আমার তো কাপড় চোপড় কিছু নাই। হ্যাঁ পরে আব্বু আবার বলছে তোমার কাপড় চোপড় যা লাগে প্রয়োজনে সব তুমি আজকে এই বাড়ি থাকবা, তোমার আমার বাড়ি কোনো জায়গা নাই। আমি কেন এই কথা বলতেছেন কেন? হ্যাঁ। তো বলছে তুমি বিয়ে করবো, তোমার বিয়ে দিছি, এখন শ্বশুর বাড়ি থাকো কয়দিন, 2-4 মাস থাকো, ভালো মন্দ খাও, মোটা তাজা হও, হওয়ার পরে তুমি বাড়ি যাও। হ্যাঁ। দিয়ে পরে ছোট ভাই ছিল, ওরে বললো তুই ওর কাপড় চোপড় কিছু 2-1টা 7টা টেনে দে। তোর ছোট আচ্ছা, ভাই আমরা জাস্ট এই ক্ষেত্রে একটু ছোট্ট বিরতি নেবো, কারণ শ্রোতাদের মনে একটু টান টান প্রশ্ন থাকুক যে এ আবার কি শুরু হলো, মানে যেখানে সবকিছু মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে এত কিছুর পরে হঠাৎ করে আবার সবকিছু উল্টাপাল্টা হতে শুরু হচ্ছে। আমরা এই ক্ষেত্রে ছোট্ট একটি বিরতি নেবো, বিরতির ওপারে আবারও এই অদ্ভুত ভালোবাসার অদ্ভুত কিছু কথা নিয়ে আমরা ফিরে আসবো। ভালোবাসার সবচেয়ে বড় আয়োজন ভালোবাসা বাংলাদেশে। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, যেখানে আছে আমি আপনাদের ভালোবাসার বন্ধু, ভালোবাসার গুরু রাজগুরু রাজীব সরকার। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। রাতে বৃষ্টির আমেজ নিয়ে আমরা ফিরে আসলাম ভালোবাসা বাংলাদেশ, যেখানে চলছে ভালোবাসার সবচেয়ে বড় আয়োজন। সাথে আছি আমি আপনাদের ভালোবাসার বন্ধু, ভালোবাসার গুরু রাজগুরু রাজীব সরকার। আমার সাথে উপস্থিত আছে আজকের ভালোবাসার এক পাগলা মানুষ আমানুল্লাহ, যে ভালোবাসার জন্য কত পাগলামি করে অবশেষে সে তার ভালোবাসার মানুষকে পেতে যাচ্ছে, অথবা পেয়ে গেল এটাই বলা যায়। মানে অবশেষে ভালোবাসার সর্বোচ্চ এবং শেষ যে পরিণতি আমরা যাকে ভাবি কি বা বলি বিয়ে, সেই বিয়ে অবশেষে হলো। তাহলে আমানুল্লাহ অবশেষে জামাই হলেন, তারপরে কেমন কি হলো? তো কারণ আমরা বিরতি আগে শুনছিলাম যে আপনার বাবা আপনাকে বললো যে বিয়ে যেহেতু করেছো একটু শ্বশুর বাড়ি খেয়ে তরতাজা হয়ে আসো। তো উনি ওইটা বলে ওই রাতের বেলা প্রায় 12টা বাজে ওই টাইমে চলে গেল। তো আমি থাকলাম, থাকার পরে পরের দিন সকালে আমি খেয়ে দিয়ে বাসায় চলে গেছি। তারপরে আম্মু বলছে তুমি আসছো কেন? ওইখান তো মেয়েরা আসলে এখানে 3 দিন থাকে, ছেলেরা রাখলে 3 দিন থাকে, আচ্ছা এটা বলে প্রথা, তো তুমি যাও আবার চলে যাও। তখন আমাকে পাঠিয়ে দিল। আমার প্রথমত লজ্জা লাগছিল যে কখনো আসি নাই, তো পাশের বাড়ি পাশে অনেকবারই সাইকেল চালাই গেছি, আমাদের ওই পথ দিয়ে মাগুরা যাইতে হয়। তো গেলাম 5 কেজি মিষ্টি কিনে নিয়ে আব্বুর কাছে বললাম টাকা দেন, তো আব্বু আমার 5,000 টাকা দিল, আচ্ছা যে শ্বশুর বাড়ি থাকবে, অনেক শালিটালি আছে সবাই, আমি 5 কেজি মিষ্টি কিনে নিয়ে আসছি, আমি একা আসছি। মানে তার মানে তখন আপনি ইন্টার পাস করলেন? হ্যাঁ, ইন্টার পাস করে উচ্চ মাধ্যমিক পাস করে অনার্সে ভর্তি হয়ে গেল। হ্যাঁ, ম্যানেজমেন্টে চান্স হয়েছে, আমি ম্যানেজমেন্টে অলরেডি ভর্তি হয়েছি। হওয়ার পরে ওইখানে আসলাম, এসে থাকলাম কয়দিন থেকে, এরকম যা আশা করতেছি। হুট করে 2-3 মাস মতো হয়ে গেছে, 2 মাস 2.5 মাস হয়ে গেছে। ও আমাকে মাঝে বলে যে আপনি আমাদের বাড়িতে একটু নিয়ে যান, মানে আপনাদের বাড়িতে নিয়ে যান, আমি জাস্ট একদিন থেকে চলে আসবো। তার মানে হচ্ছে আপনি শ্বশুর বাড়ি আছেন, হ্যাঁ, কিন্তু সে শ্বশুর বাড়ি এখনো যাই নাই। আচ্ছা, ঘটনা এখানে উল্টা হয়ে গেছে। তো ও আমাকে শুধু বলে যে আপনি একটু নিয়ে যান, আমি একদিন যে আমি রাতের বেলা যাই, সকালে মানে আবার রাতের বেলা চলে আসবো।
যদি পারেন রাতের বেলায় চলে আসবো, আর না হইলে একদিন থেকে সকালবেলা চলে। আমি বললাম দেখো এটা চাইছে যে অনুষ্ঠান করে উঠাই নিয়ে যাইতে, তো আমার লেখাপড়া শেষ, এখন যদি বাড়ি নি ঝামেলা। তো প্রতিদিন এরকম ভাবে বলে আমি এবার মানে এর ভিতরে যা আশা করতে এমন পর্যায়ে হয়ে গেছে, আমি আর রাইতে বাসায় থাকি না, আমাদের বাড়িতে থাকি না, মানে বাড়ির পাশে তো একদিন বাসায় থাকলে 5 দিন ওদের বাড়িতেই থাকি। ওদের ফ্যামিলি কিছু বলে না। তো অনার্স করতেছে ছেলে, যাক লেখাপড়া তো করছে, লেখাপড়া বাদ দেয় না, এটাই ভালো। আর মেয়ে লেখাপড়া করছে, ও এসএসসি অলরেডি ফাঁস করে গেছে, তাই ও আবার সেই বিএম কলেজে ভর্তি হয়েছে, এরকম মাঝেই চলাফেরা করতেছে। আমি নিজে নিয়ে যাই কলেজে, আবার নিয়ে আসি, ও একা একা যাই, আমার কাজ থাকলে যায় না। আমি মোটামুটি আর কি ভালো হয়ে গেছি, বাদে পোলাপানের সাথে মিশ না, ফ্যামিলির টুকটাক কাজ বাজ করে, তা আছে নিজেদের জমি আছে, ওজি সাথে লোকজন দিয়া নিজের সাথে থেকে করাই, একদম স্বাবলম্বী হয়ে গেছি, ফুল আকারে ভালো হয়ে গেছি। আর তখন বিয়ে করার পর নিজের একটা চিন্তা ভাবনা আছে, আমি বিয়ে করছি, এখন যদি আমি এরকম বেড়াই মানুষ খারাপ করবে, পাশের গ্রামে বিয়ে করছি তারাও খারাপ বলবে, তো আমাকে চেঞ্জ হইতে হবে। আর ও ফুললি চেঞ্জ করার জন্য ও একদম উঠে পড়ে লাগছে। তো একদিন বিকাল বেলা আমি ক্রিকেট খেলতেছি, তো আমারে বলছে আপনি সত্যি আমাকে নিয়ে যাবেন না, আমার আপনাদের বাড়ি যাইতে খুব শখ। তো মানে প্রতিদিন শুনতে শুনতে আমি একবারে বোরিং হয়ে গেছি। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি গোছাও, আমি আইতাছি, আসার পরে তোমার নিয়ে যাবো। তো আমি এমনি আর কি মানে বলছি, আমি তো সন্ধ্যাবেলা ওদের বাড়ি আসি, সন্ধ্যাবেলা আসছি, আসার পরে দেখি কাপড় টুপড় যা আছে সব গুছাইছি, গুছাই ব্যাগের ভিতরে ভরে ভোর কাজে হাতে করে বসে আছে, আর ও আম্মা রান্না করতেছে। আর ওর আম্মা প্রতিদিন রান্না করে দেয়, আমায় তো আসবেই, এই যে তো শিওর। তো আমি ওকে আসার পর আমি বলছি কি ব্যাপার তোমার হাতে বোরকা কেন? কয় আপনি না বললেন যে নিয়ে যাবেন। ওই কথা শোনার পরে আমার আরো খুব খারাপ লাগছে, কি রে আমার লোকজন আছে সবাই ওরে উঠাই নিয়ে যাবে, সব ই করে এত করে মা বাপরে মেনটেন করে বিয়ে শাদী করলাম, তো এখন ওরে কিভাবে নেব? তো আমি যা হয়েছে যা ওরে নিয়েই যাবো আজকে। পরে আমি আবার রাস্তার কোলে একটা অটো পাইছি, সেই আবার সেই জিদের ভিতরে চলে আসছে। পরে অটো পাইছি, অটো পার পরে আমি বলছি অটো, ও বলতে বলতে দেখি যে বোরকা পরা কমপ্লিট, মানে ও যাবে। এখন এটাও সম্ভবত আমার এখন মনে পড়ে, আমি শিওর না, তবে এটাও মনে ওদের ফ্যামিলির সাজানো পরিমাণ, যে ওরা তো গরিব মানুষ, ওদের লোকজন আইলে একটু খরচপাতি আছে। তো যে কোনো কাজে হোক, এই যে আমার ওর মা বাপ না দিক, ওর নিজের প্ল্যান ছিল। তো অটো পাইছি, অটোতে ওর আম্মু বলছে কই যাচ্ছ? আমি বলছি আমার বউ আমি নিয়ে যাচ্ছি। কয় না তোমার আব্বু রাগবাগ করবে, তোমার ফ্যামিলি রাগবাগ করবে, আর আমাদের একটাই মেয়ে, আমার ওই আমার মানে স্ত্রী একজন, আমার শালা একজন, শালা যে হাফেজ, এবার হাফেজ হয়েছে, আমার শ্বশুর মানে ই লোক। তো ওর আম্মু বলছে না আমি যাইতে দিবে না, আমি আমার বউ আমি নিয়ে যাবো, আপনি কি জন্য ঠেকাবেন? তো তখন ওর কাকিরা বলছে তার বউ যদি সে নিয়ে যায়, তোমার তো ঠেকানোর কোনো ইখতিয়ার নেই, এখন তাদের হয়ে গেছে, আমাদের আর নাই। আর ও যখন যাবে শ্বশুর বাড়ি, তার সমস্যা কি? তো আমি নিয়ে গেছি অটোওয়ালার সাথে, একদম নিয়ে আমাদের বাড়ি পারে যাই, আমি পুরন বাড়িতে, কারণ আমরা নতুন বাড়ি করি না, নতুন বাড়ি কাজ করা শুরু করছি, তাড়াতাড়ি করতে হবে, মানে বিয়ে শাদী করছে, যে কোনো সময় বউটো আনা লাগতে পারে। তো গেলে আম্মু বলছে কে ওটো কেন আমার বাড়ি, কার কি হলো? তো আমি বলছি যে না মা আমরা আইছি। আমরা বলছি কে আর কি যা? আমি বললাম তোমার বেটার বোন এসি। তা আম্মু কয় হাই হাই করছে কি, এই সেদিন বিয়ে করতে পারলি না, আজকে তুই নিয়ে চলে আসিস, তো লোকজন শুনলে কি বলবে, আর আমি তোর কাকাগের কি বলবো? কই আমার একটা ঝাঁচা ধরছে আর কি, দিয়ে আমার দিছে দাবড়। আমি থুয়ে ওরে যে অটোওয়ালার শুধু 50 টাকা দিছি, দিয়ে আমি অবস্থায় পালাইছি আম্মুর ভয়ে। আম্মু তো চিল্লা পাল্লা করে একদম বাড়ি শেষ করে দিছে, ও কোনো কথা না কে ঘরে যে বসছে। মানে গ্রামের সিনসিনারি গুলো আসলে খুব অদ্ভুত প্রকৃতির না, মানে আসলে আমরা ঢাকা শহরে এগুলো যারা বাস করি আমরা এই বিষয়গুলোর সাথে অভ্যস্ত না, কিন্তু গ্রামে দেখো বিয়ে করেছে, কিন্তু বিয়ে করার পর বউ আনতো আবার কত ঝামেলা, কত আনুষ্ঠানিকতা, চাচা কি বলবে, আর নিজের বউ নিজে নিয়ে আসছে, আবার চাচা কি বলবে, সামাজিকতা দেখা। তো তখন আমি চলে গেছি, আমি ওই রাত্রে বেলা ওকে থুয়ে শুধু অটোওয়ালার চাকা দিয়ে যে আমার বাড়ি আজকে কোনো জায়গা নাই, আমার তো নির্ঘাত মার, এত কিছুর পরে বিয়ে করছে, আবার সেই বউ আমি নিজে নিয়ে চলে গেছি, তো আমার তো খবর আছে। তখন আমার ভিতরে একটা ভয় কাজ করছে, আমি ওই পাশ দিয়ে মনে হয় 1 কিলো হাঁটছি, হাঁটছি যে এলো যাতায়াতের কাছে, আমি ঝিনাইদহ চলে গেছি, ঝিনাইদহ আপা বাড়ি, বড় আপা বাড়ি, ওই মেজো কাকার মেয়ে বিয়ে দেয়, ওইখানে চলে গেছি সমাজে রাইতে 10:30। বউ আমাদের বাড়ি রেখে আমি পালাইছি, কারণ কিছু বলবে না ওই সময়, যে কাজে আম্মু বলছে চিল্লাপাল্লা করছে, এখন আম্মু যদি চিল্লাপাল্লা না করে তো চাচারা আবার আম্মুর পারে চাপ দিবে, হয়তো বা তুমি মানে কোনো প্ল্যান করে নিয়ে আসছো। কত ধরনের পারিবারিক পলিটিক্স থাকে না। তো তখন আমি চলে গেছি, আপাত
ইয়ে গেছে আমার দেখে, তুই এত রাত্রি তুই কেন? পরে আপারে বিস্তারিত বললাম, পরে আপা কাকার কাছে ফোন দিল, দিয়ে বলল যে ও তো চলে আসছে আমাদের বাড়ি, আর ও তো বউ নিয়ে, কাকারা তো সবাই অন্য অন্য জায়গা বাড়ি, মানে গ্রামে আদার সাইড যায়। তো বললো যে আচ্ছা ঠিক আছে, তুই ওর আজকের মতো রাখ, কালকে সকালে তুই নিয়ে আসিস, যাতে ওর আব্বু না কিছু বলে। পরে আসলাম, আসার পরে দেখি যে না পরিবেশ তেমন ঠান্ডা। ঝামেলা নেই, পরিবেশ ঠান্ডা দিয়ে গেল। তো সেই থেকে ও আমাদের বাড়িতে আসার পরে মনে করেন যে আমাদের ভিতরে যে ছিল দুই পরিবারের সবই হলো, মিটে গেছে। এখন ও আসার পরে আমার আম্মুর আর কোনো মানে ও আসার পরে ও যেটা প্রতিশ্রুতি দিয়েছে, আমি এখন পর্যন্ত দেখি যে ও যেটা বলে আসছিল যে আমি যাওয়ার পরে আমি আপনার মেয়ের মতো কাজ করব, তো মেয়ের মতো দেখবো, ও ঠিক সেভাবেই করে। আচ্ছা, মানে সে তার শাশুড়িকে তার মায়ের মতো, তার মায়ের। এর ভিতরে আমি একদিন বলছিলাম, তারপরে আমি চলে আসি ঢাকায়। এখন মনে করেন যে বাপের যত যাই থাক, তো বিয়ে করার পরে কোনো ছেলে মানে বাপেও একটু ই করে, আর ছেলেও নিজের কাছে খারাপ লাগে। যখন আমার স্ত্রী আমার কাছে যাবে যে একটা জিনিস দিতে, তখন আমি পারবো না, তখন নিজের কাছে খারাপ লাগে। তো ওইটা ভেবে আমি লেখাপড়া চলছে যে চলুক, তো আমি যাই ঢাকাতে, যে ই করি। তো ঢাকাতে আসার পরে প্রথমত ইন্টার পাস আর কি অনার্সের সার্টিফিকেট তো বেরোয়নি। অনার্স প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছি, দেওয়ার পরে হিসাব বিজ্ঞানে ফেল করছি, করার পরে আসছি। আসার পরে দ্বিতীয় সেমিস্টারে আবার ফর্ম ফিল আপ করছি, পরীক্ষা দিব। এর মধ্যে চলে আসলাম। তো আমি যখন ঢাকাতে আসলাম তখন আমার বউ প্রেগনেন্ট। আচ্ছা, ঢাকাতে চলে আসলাম ওই সময় প্রেগনেন্ট। তো আমি মোটামুটি চলে এলাম। তো আসার ওর মোটামুটি আমাদের ফ্যামিলিতে আর কোনো ঝামেলা নাই, ওর মতো কাজ করে। তো আমি ওকে বললাম যে আচ্ছা ইয়ে করি, আমরা বিয়ে করছি, আমি ঢাকায় চলে আসি, তোমার নিয়ে চলে আসি, তুমি আমার কাছে থাকবা, আমি যা বেতন পাই মোটামুটি। তো ও আমাকে বললো কি যে আপনি আমার বিয়ে করছেন ঠিক আছে, আমি আপনারে ভালোবেসে আপনার বাড়ি আসছি, কিন্তু আমি কথা আর একজনের দিয়ে আসছি যে আমি সারা জীবন উনি যতদিন বেঁচে থাকবে ততদিন উনার খেদমত করব। আমি আপনার আম্মার সাথে, আপনার সাথে যেভাবে ওয়াদাবদ্ধ হয়ে আসছি, আপনার আম্মার সাথে সেরকম ওয়াদাবদ্ধ হয়ে এই বাড়িতে আসছি, সো আমি যাইতে পারবো না। তো সেই হিসেবে আমার পরিবারে এখন আমার একটা ছেলে হয়েছে, আল্লাহ দিলে খুব সুখী আছি। আমার মা বাবা অনেক হ্যাপি, তাকে পেয়ে অনেক হ্যাপি। তুমি চিন্তা করো পূর্ণতা, আমি যে লাস্ট যে শব্দটা, যে লাইন দুটি উনি বললো, যে গ্রামের একটা মেয়ে মাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তখন সে পড়ে, হ্যাঁ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়া মানে একটা মেয়ের বয়স কত, 18-19 এরকম, 18-19 বছরের একটা মেয়ে, এবং যে এত অভাব দেখে এসছে, তার মন মানসিকতা কতটা উন্নত যে সে বলেছে। সে কিন্তু চাইলে সাধারণত কি হতো, যে এখনকার সময় যেটা দেখা যায়, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি সকল মেয়েদেরকে বলছি এবং তোমাকেও বলছি, মানে এখনকার সময় যেটা দেখা যায় যে মেয়েরা বিয়ে করার পর আসলে স্বামীকে নিয়েই থাকতে চায়, শ্বশুর শাশুড়ির সাথে থাকতে মানে কেন জানি একটা আসলে মানে কোথায় জানি একটা ঝামেলা আজকে এখন আমাদের সমাজে মানে হয়ে গেছে, যেটা আজকে আগে আমরা দেখতাম যে আমাদের মা খালারা শ্বশুর শাশুড়ির সাথেই থাকবে, এটাই তাদের সম্পর্ক, এটাই তাদের পরিণতি ছিল। কিন্তু এখনকার সময় আসলে কোন জায়গায় জানি একটা চির ধরে গেছে, যে চিরের কারণে আসলে শাশুড়ি বউ এই সম্পর্কগুলো ঠিক আগের মতো দেখা যায় না। সেই নিয়ে আসলে আলোচনা করবো না, আলোচনা করতে গেলে অনেক ধরনের কথা আসবে। কিন্তু গ্রামে থাকার পর মাত্র 18-19 বছরের একটি মেয়ে, যেখানে সবাই চাইছে যে স্বামীর সাথে থাকবো, সেখানে সেই সুযোগ পাওয়ার পরও মেয়েটি বলছে যে না, আমি যেমন আপনার কাছে ওয়াদাবদ্ধ হয়ে এসেছি, এবং আসার আগে আমি আরেকটি মানুষের কাছে ওয়াদা করে এসেছি যে আমি যদি আপনাদের বাড়িতে আসি, আপনাকে আমি মায়ের মতোই সেবা করে যাব। এই যে মানসিক যে বিকাশ এবং মানসিক যে কমিটমেন্টের যে বিষয়টা, গ্রামে আসলে এখানেই বলে হচ্ছে মানুষ। গ্রাম কিংবা শহর আসলে বিষয় না, যার বিবেক আছে তার সব জায়গাতে আছে, সেটা গ্রাম বলি, মফস্বল বলি, শহর বলি, আর যার বিবেক নেই তার আসলে কোনো জায়গাতেই নেই। তার মানে অবশেষে আমানুল্লাহ আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি অনেক হ্যাপি আছি, আর বিশেষ করে হ্যাপি এই কারণে এই 2018 সালটা আমার জন্য অনেক হ্যাপি, কারণ আমি আমার জীবনে এই জীবনে একটা সন্তান পাইছি, ছেলে সন্তান, এই জন্য আমার পরিবারও খুশি, আমিও খুশি অনেক, এবং আমার স্ত্রীকে আমার শ্বশুরবাড়ির লোকজন খুশি। মানে এখন সব পাগলামি ঠান্ডা, এখন সব ভালো, এখন ঠান্ডা। আর এমনকি আমার পরিবারে এমন কি আছে যে যতটা আমার চাচা ভাইরা যতটা বউটনি আছে, সবচেয়ে সবাই আমার বউকে বেশি ভালো জানে। বাহ, এটা যখন সবাই বলে তখন কিন্তু নিজেরও অনেক ভালো। হ্যাঁ, সবাই বেশি। এবং আমার বড় যে ভাইরা আছে ওকে মনি বলে ডাকে অলরেডি। আচ্ছা আচ্ছা। কারণ মনে করেন যে আমাদের নতুন যে বাড়িটা বানাইছি, মানে গ্রামে তো সবাই কৃষি, ওই বাড়ির সাইজে মানে যে জমিতে বাড়ি বানাইছি, ওই জমিতে আর অর্ধেক অন্য কাকার ছিল। তো চাচতো ভাইরাকে কাজ করতে হলে ওই দিন আর কেউ বাড়িতে ভাত পাঠায় না, কারণ যে ওদের বাড়ির ওইখানে গেছে, তো ওর আর খাইতে দেওয়া লাগবে না, ও দেবে। শুধু আমার স্ত্রী দেখতে পারলে যে আমার
ফ্যামিলির কোনো লোক মানে আমার ভাই বেগার কিংবা কাকারা আমার বাড়ির আশেপাশে কোনো জমিতে কৃষি কাজ করতে আসছে কিনা, ওই দিন নিজে রান্না বান্না করে পোলাপান দিয়ে পাঠাই যে অমুক জায়গা অমুক আছে। তার মানে দিয়ে আই। আপনার পরিবারের মধ্যমণি হয়ে আছে আপনার হ্যাঁ, স্ত্রী। আচ্ছা, এখন মানে আপনি তো আপনার সমস্ত ভালোবাসার মহাকাব্য ঝেড়েছেন, মহাকাব্য বলেছেন এবং অদ্ভুত একটি গল্প ছিল। এখন আমার একটি খুব কৌতূহল এবং প্রশ্নের পালা। প্রশ্ন পালার প্রথম প্রশ্ন যে মাঠে বসে বন্ধু বান্ধবের সাথে আড্ডার ছলে এবং টাইম পাস করার উদ্দেশ্যে আপনি একটি নাম্বার চেয়েছিলেন, সেই নাম্বার থেকে আপনার জীবনের গতি পাল্টে গেছে, জীবনের নাম্বারটাই আসলে পাল্টে গেছে, পুরো আপনার। পাল্টে গেছে। কারণ মাত্র এত কম বয়সে অনেক কিছু আপনি দেখেছেন এবং সেই ভালোবাসার কারণে 1 মাস জেল খাটতে হয়েছে এবং সেটাও নিজের মা বাবা চাচার পরিকল্পনাতে আপনাকে সংশোধন করার জন্য। এক কথা বলা যেতে পারে ভালোবাসা থেকে আপনাকে দূরে রাখার জন্য 1 মাস জেলে থাকতে হয়েছে নিজের রক্তের সম্পর্কগুলো মানুষের দ্বারাই। এই যে এত কিছু হয়ে গেছে, এখন যখন নীরবে কোনো একটা জায়গায় বসে থাকেন, কি মনে হয় তখন? মানে জীবনটাকে যখন আপনি চোখের উপর দেখছেন যে আমি আমানুল্লাহ কি ছিলাম, কোথা থেকে কি হলো, একটা মজা করতে নাম্বার নিলাম, সেই নাম্বার থেকে জেদ থেকে কিভাবে জীবনটা কোথায়, কি মনে হয় তখন? না, আমার তেমন কিছু মনে হয় না। তো আমার বিয়ের আগে কিছু আমার নিজের পিকচার দেখে আমার খুব আচ্ছা। খারাপ লাগে, কারণ ওই সময় অনেক মজা করতে ছিলাম। না না না, আমি ওই বিষয়টা বলছি না, আপনি আমার কথাটা তো বুঝতে পারেননি। প্রত্যেকটা মানুষের একটা জীবনে তো না, অনুভূতি আমি থাকে। সেটা বলতেছি। আচ্ছা, হ্যাঁ। তো এখনকার জীবনে এই বিয়ে শাদী করার পরে মনে করেন যে ঢাকা শহরে আসে চাকরি বাকরি করতে হয়, দিনের বেলা করতে হয়, মাঝে সাথে ডিউটি রাতের বেলা করতে হয়, সবকিছু মিলায় পরিস্থিতি খারাপের দিকে গেছে। তারপরেও আমি মনে করি যে আমি বিয়ে করার পরে ওকে পেয়ে, আমার সন্তান পেয়ে, আমার মা বাপের মুখের দিক তাকায় মা বাপ হ্যাপি আছে, সবকিছু মিলায় আমি অনেক হ্যাপি। আমার আগের কোনো কিছু ভালো মানে মনে পড়ে না। আমি এখনকার নিয়ে থাকি, এখনকারটা আমার ভালো লাগে। আচ্ছা, মানে আপনার এখনকার জীবনটা ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা, কখনো কি মনে হয় যে আসলে জীবনটা অনেক বেশি রঙে রঙে রাগানো? হ্যাঁ, মনে হয় মাঝে সাথে। কারণ আপনার জীবনটা পুরাটা তো একটা অদ্ভুত, হ্যাঁ। ইটস মিরাকেল, যে কোথা থেকে কি হলো, কোথা থেকে কি হলো, মানে এবং আপনি যে পাগলামোগুলো করেছেন, গরু বিক্রি করে দিয়ে মোবাইল কেনা, নিজের মা বাবার মানে এক ধরনের ষড়যন্ত্রের জেলে থাকা ভালোবাসার কারণে সেখান থেকে ছুটে আসা, এবং অবশেষে যেই মেয়েটিকে আপনি বিয়ে করেছেন সেই মেয়েটি হচ্ছে আপনার বাবার ছোটকালের বন্ধুর ভাগ্নি। মানে পুরোপুরি ফিল্মি একটা গল্প ছিল। মানে আমরা ওই যে খুব পরিচিত গল্প, মানে বিশেষ করে আমাদের গ্রাম বাংলাকে কেন্দ্র করে যে ছবিগুলো হয়, যে চৌধুরী সাহেব, ওই যে পূর্ণতা বলছিল যে সিলেটের মানুষ শুধু চৌধুরী হয় নাকি, এই চৌধুরী সাহেব আর হচ্ছে খান সাহেবের ভেতরে যে এই যে খুব পরিচিত একটি গল্প, আপনার কাছে কি মনে হয় যে বিন্দু মাত্র, আমি জানি মনে হয় না, তারপর বিন্দু মাত্র যে জীবনটাতে আপনি এখন আছেন সেই জীবনটা যদি আপনি গ্রহণ না করতেন, মানে এই ভালোবাসাটাকে যদি গ্রহণ না করতেন, তাহলে হয়তো ভালো হতো? হ্যাঁ, মনে হয় মাঝে সাথে। ভালো কেন মনে হয়? কেন মনে হয় যে আমার লেভেলে যেগুলো ছিল, যেগুলো পোলাপান ছিল, ওরা কি অলরেডি আমার সাথে একজন যে ছিল, ওর নাম আশিক, ও চান্স হয়েছিল মিরপুর বাংলা কলেজে, ও এখন বৈশাখী টেলিভিশনের সাংবাদিক, হয়তো মাঝে সাথে আপনার। আচ্ছা, তার মানে যেটা হতে পারে যে জীবনের পরিণতিটা হয়তো আপনার আরো ভালো হতে পারে, আরো ভালো হতে পারতো। আচ্ছা, ভালোবেসে আপনি ভালো আছেন, কিন্তু তারপরও মনে হয় যে আরো ভালো হয়তো অন্যরকম হতে পারতো, কিন্তু কোনো আফসোস তো নেই? না, কখনো আফসোস নাই। হয়তো একটা দীর্ঘ নিঃশ্বাস তো সবারই থাকে, সবাই থাকে, তো সেই রকমের কোনো আক্ষেপ নাই যে আমি ভালো আছি টোটাল। আপনি আপনার বইয়ের আচরণে, ভালোবাসাতে সন্তুষ্ট, পরিতৃপ্ত? না, সবচেয়ে বেশি সন্তুষ্ট যে ওদের ফ্যামিলির প্রতি যে আমার মা বাপের একটা মনোদুর্বল ছিল, ক্ষোভ ছিল, ও আসার পরে ওর যে কলা কৌশল, চলাফেরা, কথাবার্তা, আলাপ ব্যবহার দিয়ে আমার পুরা ফ্যামিলি যাকে ও মন জয় করে নিয়েছে, এতেই আমি হ্যাপি। বাহ, চমৎকার। এই কারণে আপনি এসএমএস লিখেছিলেন ওজি স্পেস হ্যাপি। জি, প্রিয় শ্রোতা, আপনাদেরকে বলছি, আপনার যদি এরকম অদ্ভুত ভালোবাসা গল্প থাকে এবং ভালোবেসে যদি ভালো থাকেন, তাহলে অবশ্যই ওজি স্পেস দিয়ে হ্যাপি স্পেস আপনার নাম, লোকেশন, মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। এবং যদি কোনো কারণে কষ্টে থাকেন, সেই কষ্টের কথাটা আমরা জানতে চাই, সেই কারণটাকেও আমরা পুরো বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই। তার জন্য যা করতে হবে, ওজি স্পেস স্যাড যদি কষ্টে থাকেন, SAD, দেন স্পেস আপনার নাম, লোকেশন, মোবাইল নাম্বার পাঠাবেন 16260 এই নাম্বারে। এবং মনে রাখবেন, আগামী পরশু থেকে, অর্থাৎ শুক্রবার তো পড়েই গেছে, যদি আমি ওই হিসাব করি, তাহলে আগামী কাল থেকে আপনার কাছে কল যাবে, গুরু আপনাকে কল করবে, আপনার সাথে কথাবার্তা হবে, এবং তারপর স্টুডিওতে আপনাকে আমন্ত্রণ জানাবো, ঠিক যেভাবে আমন্ত্রণ পেয়ে আজ আমাদের সামনে ভালোবাসার মহাকাব্য রচনা করলো আমানুল্লাহ। জি বলুন। আপনি অল্প বয়সে মোটামুটি অনেক কিছু দেখেছেন, জি। কিন্তু আপনার যে
এই ভালো থাকার পেছনের যে ঘটনাটা, সেখানে যে বিভিন্ন বিশৃঙ্খলা আপনি সৃষ্টি করেছেন কিংবা বিভিন্ন ঘটনা আপনি ঘটিয়েছেন, আপনি কি মনে করে থাকেন যে এরকম ঘটনা ঘটালেই কি সবাই ভালোবাসা পাবে? না 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 মানে না, আপনার কথা তো অনেকেই শুনছে, হ্যাঁ, হ্যাঁ। অনেকেই কিন্তু ভাবতে পারে যে আমরাও আমাদের বাবা মার সাথে এই আমানুল্লাহ যে ধরনের কাজগুলো করেছে এইভাবে করলে হয়তো ভালোবাসা পাবো। আমি যেগুলা লোকজন শুনে, আমি সবার উদ্দেশ্যেই বলবো যে আমি যেগুলা কাজ করছি মা বাপের সাথে, এগুলা যেন আর দ্বিতীয়ত মানে শুধু বাংলার জমিনে না, পুরা পৃথিবীতে যেন কেউ না করে। কারণ যে কোনো কাজে মা বাপ যদি একবার অসন্তুষ্ট হয়, সেই ছেলে কখনো ভালো কিছু করতে পারে না। তো আমি চাইবো যে আমার পথটা অবলম্বন না করে কেউ যদি ভালো থেকে সুন্দর কাজে বোঝায়, যে কোনো অন্য কোনো দিয়ে ম্যানেজ করতে এবং পারে। আমার কাছে আরেকটা বিষয় মনে হয়েছে যে যতটা না আপনি আপনার ভালোবাসার মানুষের নামটি কিন্তু জানা হয়নি, যদি আপনার আপত্তি না থাকে। না, ওটা না না, বলতে আচ্ছা পারবো না। ঠিক আছে। বিষয়টা হচ্ছে আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে ভালোবাসার কারণে যতটা বেশি আপনি আপনার সংসারের মানুষকে দ্বারা বিভিন্ন ধরনের মানে কর্মকাণ্ডের শিকার হয়েছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে আপনি যদি আপনার যে কিছু বাজে মানুষজন, কিছু বাজে ঘটনার সাথে নিজেকে যুক্ত রেখেছিলেন, সেগুলো যদি আপনি না করতেন, তাহলেও হয়তো আপনার মা বাবা আপনার পক্ষে থাকতো শুরুর দিক থেকে। হ্যাঁ, মানে হ্যাঁ। ঘটনাটা শুনে কিন্তু অনেকেই ভাবতে পারে যে শুধু ভালোবাসার কারণে। আমার কাছে মনে হচ্ছে ভালোবাসা না, আমি একটু শেষ করি। মনে হচ্ছে ভালোবাসা না, ভালোবাসা যেমন একটা কারণ ছিল, যে আমাদের একজন বন্ধু এসএমএস করেছেন না, যে ভালোবাসা মানে হচ্ছে আজীবন অপরাধ। বিশেষ করে গ্রাম বাংলা মফস্বলে তো ভালোবাসা মানে বিশাল অপরাধ করে ফেলেছে। হ্যাঁ, তো ওইটার সাথে সাথে যদি আপনি অন্যান্য বিষয়গুলোকে সঠিকভাবে পরিচালনা করতেন, অর্থাৎ আপনি লেখাপড়া করতেন, ভালো বন্ধু বান্ধবের সাথে মিশতেন, ভালো কাজ করতেন, তাহলে ভালোবাসার কথা শোনার পরও হয়তো আপনার মা বাবা অতটা রিয়াকশন নাও দেখাতে পারতো। কিন্তু যেহেতু আপনি লেখাপড়াও করেননি ঠিকভাবে, উল্টাপাল্টা পথে চলে গিয়েছিলেন, উল্টাপাল্টা কাজ করছিলেন, আবার সেই সাথে ভালোবেসে ফেলেছেন যেটা বাবা মা আনতে পারছিল না। তো আপনার কাছে কি মনে হয় যে আসলে এটাও একটা কারণ হতে পারে? মানে এই উল্টাপাল্টা পথ চলাচলের কারণেও আপনার প্রতি বিগড়ে যাওয়ার একটি কারণ ছিল আপনার মা হ্যাঁ, বাবার? অবশ্যই। কারণ কোনো মা বাপে চায় না যে তার ছেলে পেলে বিগড়ে যাক, কোনো খারাপ দিকে যাক, কোনো খারাপ পোলাপানের সাথে চলাফেরা করুক। সারা পৃথিবীর ভিতরে কোনো মা বাপই চায় না। সে মা বাপ যতই হোক, একজন নিশ্চয় গরিব বাঞ্চের ছেলে হলেও চায় না যে আমার ছেলে যে একটা খারাপ কাজ করে, কিংবা একটা কোন ধনী ঘরের ছেলেও চায় না ছেলে যা স্বাভাবিক পরিবেশে চলাফেরা করুক, স্বাভাবিক পরিবেশে, ছেলে মেয়ে যে স্বাভাবিক পরিবেশে মানুষ হোক। তো আমি সবার দিক থেকেই বলবো যে আমরা বাজে যেন কোনো কাজ বাজ না করি। কারণ আমি যেটা কাজ করছি অবভিয়াসলি অপরাধ। কারণ এই জগতে কেউ ওই কাজ করে ভালো থাকে না, সবাই ধ্বংসের পথে যায়। তো আমি দোয়া করি যে আমি বিয়ে করার পরে আমার স্ত্রী আমার ওই দিক থেকে সরাই নিয়ে আসছে। উনি আমাকে অনেকবার বোঝাইছে, অনেক বোঝাইছে। আরো একটি মানে গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমি আমানুল্লাহ সুর মিলিয়ে, যেটি হচ্ছে যে আমানুল্লাহ শুরু থেকে একটি বায়না ধরেছিল আমি বিয়ে করব। আমার কাছে মনে হয় যে আপনি পুরোপুরি না বুঝেই এই বিয়ের বায়না ধরেছিলেন। আমি একটা কথা বারবারই বলি, এবং এটা বলি আজকে আমানুল্লাহর সাথে আমাদের যে ভালোবাসার মহাকাব্যের যে কথাবার্তা কিংবা আলোচনা, সেটা শেষ করে আমরা অন্য প্রসঙ্গে যাব, অর্থাৎ ফোনে আমরা যাব। সেই কথাটি বলে রাখি যে সরাসরি ফোনে আমানুল্লাহর সাথে কথা বলতে চান অথবা আমার সাথে কথা বলতে চান, আজকে আমানুল্লাহর ভালোবাসার ঘটনাকে নিয়ে যদি আপনার কিছু বলার থাকে, কিছু জানার থাকে, আরো কিছু আপনি যদি চান, স্টুডিও থেকে গুরু আপনাকে ফোন করবে, তাহলে খুব সোজা নিয়ম আপনি জানেন। শুরুতে লিখতে হবে আপনার নাম, শুধুমাত্র শুরুতে লিখতে হবে আপনার নাম, স্পেস আপনার লোকেশন, অর্থাৎ আপনি কোথায় আছেন, এবং আপনার ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিন 16260। এই নাম্বারগুলো আমরা নির্বাচন করব, এবং সেই নির্বাচিত নাম্বার থেকে ধীরে ধীরে আমরা স্টুডিও থেকে আমরা আপনাকে ফোন দেবো। আপনার সাথে কথা হবে আমানুল্লাহর এবং আমাদের পুরো ভালোবাসা বাংলাদেশের পুরো টিম যারা এখানে আছেন, পূর্ণতা আছেন, অন্যান্য যারা আছেন। আপনি কি বুঝতে পারছেন প্রিয় শ্রোতা? আমি আরেকটি বার বলছি, যদি আপনি এই মুহূর্তে চান আমানুল্লাহর কথা শুনে আপনার কিছু বলার আছে আমানুল্লাহকে, কিংবা আপনি কিছু যা শিখেছেন সেটা আপনি শেয়ার করতে চান এই মুহূর্তে শ্রোতাদের সাথে কিংবা আমার সাথে, তাহলে যা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করতে হবে শুরুতেই আপনার নাম, দেন স্পেস আপনার লোকেশন, অর্থাৎ আপনি কোথায় আছেন, এবং তারপর আপনার সুন্দর মোবাইল নাম্বারটি, অসুন্দর মোবাইল নাম্বার হলেও কোনো সমস্যা নেই, দিয়ে পাঠিয়ে দিন 16260। এই নাম্বারে আমরা ঠিক সুন্দরভাবে আপনার সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করবো। অর্থাৎ স্টুডিও থেকে আপনাদের সাথে একের পর এক কথা হবে, চলবে রাত 2টো পর্যন্ত আমাদের ফোন আলাপ। আর এখন যেটা বলছিলাম, অনেক লোকজনই বলে যে আমি বিয়ে করতে চাই, কিংবা ছেলে মেয়ে মানে ভালোবাসার শেষ পরিণতি তো বিয়ে। কিন্তু আমরা যত কম সময়ে এই বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাই, অনেক ক্ষেত্রে আমরা না বুঝে সম্পর্কটার সাথে জড়িয়ে পড়ি। আসলে বিয়েটা অনেক ক্ষেত্রে বিয়েটা নয়, মানে এখন প্রেম ভালোবাসা বিয়ে এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে অনেক মানুষের কাছে অনেক সোজা এবং খুব
চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিব এরকম একটি বিষয় হয়ে গেছে। হ্যাঁ। আসলে সোজা না। না, এই যে না। বিয়ে, প্রেম, ভালোবাসা, এই সম্পর্কগুলো তৈরি করা যতটা সোজা, এই সম্পর্কগুলোর মর্যাদা দেওয়াটা খুব কঠিন। হ্যাঁ। বিয়ে করা যায়, বিয়ে কি কয়েন কবুল করলাম, হিন্দু ধর্ম হলো 7 পাক ঘুরলাম, বিয়ে হয়ে গেল, হ্যাঁ। কিংবা চার্চে যে বিয়ে করলাম, বিয়ে করলাম, তারপরে কি? এই যে তারপরে যে একটা মানুষের নতুন একটা জীবন হয়, এমনি কিন্তু মানুষ বলে না যে বিয়ে করেছে তো নতুন একটা জীবন শুরু হলো। আসলে নতুন একটা জীবন। জি জি এই নতুন একটা জীবনে যেতে গেলে কিন্তু বয়সেরও একটা বিষয় থাকে। অবভিয়াসলি। আমি বিশ্বাস করি একটা মেয়ের হয়তো 20-22 বছরে, 25 বছরে বিয়ের বয়স হয়ে যায়, কিংবা হলেও হয়। একটা ছেলে কিন্তু 19-20 বছরে বিয়ের আসলে পরিপক্কতা তার আসে না। কারণ মেয়েরা যত কম বয়সে ম্যাচিউর হয়ে যায়, একটা ছেলে কিন্তু এত কম বয়সে ম্যাচিউর হয় না। এটা উপর আল্লাহ প্রদত্তই একটি মানে গুণাগুণ কিংবা একটা বিশেষ জি, জি। বৈশিষ্ট্য যে মেয়েরা অনেক কম বয়সে অনেক কিছু বুঝতে পারে। জি। আর ছেলেরা আসলে এত স্বাভাবিক বিষয়, একটা মেয়ে 20 বছরে বিয়ে করতে পারে, একটা ছেলে 20 বছরে বিয়ে করতে পারে না। যদি করে, ওই যে আপনার মতো পাগল কিছু আছে যারা যদি জি, জি। করে বসে, বিয়ে করলো, মনে হলো বিয়ে তো আরে কি মজা, হাতে মেহেদি পরবো, জামা হিসেবে নাকে রুমাল দিয়ে থাকবো, মাথায় টুপি পরা